শুভ্রকে ধাক্কা মেরে পানির মধ্যে ফেলে দিয়ে দৌড় মারলাম, কারণ ও যদি আমাকে ধরতে পারে তাহলে যেই পানিতে আমি ওকে ফেলেছি ওই পানির মধ্যে ও আমাকে চুবানি দেবে। কি সুন্দর করে আমি ওকে বোঝাতে গিয়েছি, আর শালা বান্দর কি না ভাব দেখাচ্ছিল। এবার বোঝ কেমন লাগে। হুহু, রোজকে বোকা পেয়ে সবসময় অত্যাচার, তাই না? রোজও কিছু কম যায় না, সেটা বুঝিয়ে দিলাম। ভাবছেন তো কি এমন হলো? চলুন এক নজরে দেখে আসি। কলেজ ক্যাম্পাসে বসে আছি আমি। শুভ্র এখনো আসেনি, তাই সামনে এগোচ্ছি। হঠাৎ বাংলা সিনেমার মতো কারো সাথে ধাক্কা খেলাম। ভাবলাম এটা হয়তো আমার হ্যান্ডসাম বয়ফ্রেন্ড। এখন আমরা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকব। এরপর সেই বাংলা সিনেমার মতো ওহো হো হো ওহো হো হো আহা, পুরাই জোশ টাইপ ব্যাপার। কিন্তু তাকিয়ে দেখি এটা শুভ্র না সামির। অমনি আমি এক ধমক দিয়ে বললাম, আমাকে ছাড়। ওমা, পাশেই শুভ্র অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে সামিরও আমাকে ধপাস করে ফেলল। ওদিকে শুভ্র হনহন করে বেরিয়ে গেল। ইয়া আল্লাহ, যার ভয়তে ছাড়তে বললাম সেও এভাবে কিছু না বলে চলে গেল। মাবুদ, আমার আমও গেল, ছালাও গেল। সামিরকে ধাক্কা মেরে ফেলে দৌড়ে চলে এলাম। 10 মিনিট ধরে শুভ্রকে খুঁজে তারপর পেলাম। ইনি নদীর পাড়ে দাঁড়িয়ে শোক দিবস পালন করছে। আমি ওর পাশে দাঁড়িয়ে বললাম, চলে এলে কেন তখন? ওমা, লাট সাহেব একটা ভাব নিয়ে বলল, আমাকে একা ছেড়ে দে প্লিজ। অবাক হয়ে ওকে বললাম, তোমাকে আমি ধরলাম কখন? শুভ্র আমার দিকে তাকিয়ে রেগে বলল, আমাকে ধরবি কেন? ধরবি তো সো কোল্ড সামিরকে। আমি শুভ্র কাঁধে হাত রেখে বললাম, আগে আমার কথা শোনো প্লিজ। অমনি শুভ্র আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আম্মু গো, কোমরটা বুঝি গেল গো। আমাকে ধাক্কা মেরে খাটাসটা শান্তিতে দাঁড়িয়ে আছে। এবার আমার খুব রাগ হলো, খুব বেশি। তাই তো ধাক্কা মেরে পানির মধ্যে ফেলে দিলাম। পানিতে ফেলে দৌড়ে দৌড়ে রাস্তায় চলে এলাম। এরপর একটা রিকশা ডেকে বাড়িতে চলে এলাম। পরের দিন সকালে পায়ের উপর পা তুলে বসে আছি। তখনই শুভ্র ভাব নিয়ে আমাদের বাড়িতে এলো। বাবাগো, কি স্টাইল মেরে এসেছে। তখনই গতকালকের কথা মনে পড়ে গেল। অমনি চিল্লিয়ে আম্মুকে ডেকে আনলাম। আম্মু খুন্তি হাতে নিয়ে তেড়ে এসে বলল, ছাগলের মতো ভ্যা ভ্যা করছিস কেন? আম্মুর কথায় অপমান বোধ করলাম। বয়ফ্রেন্ডের সামনে এত বড় অপমান! বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব করছি। শুভ্র কথায় মুখ অটোমেটিক বোয়াল মাছের মতো হা হয়ে গেল। মামনি, আমি রোজকে নিয়ে কলেজে যাচ্ছি বলে শুভ্র দাঁত কেলাল। আম্মুও সম্মতি দিয়ে দিল। আমি চেঁচিয়ে বলে উঠলাম, আমি আজকে কলেজে যাব না। আম্মু হাতের খুন্তি নাড়াতে নাড়াতে বলল, এটা চিনিস? জোরপূর্বক মুখে হাসি ঝুলিয়ে বললাম, আমি রেডি হয়ে আসছি। রুমে এসে কান্না করতে করতে রেডি হচ্ছি। রেডি হয়ে নিচে এসে বিড়বিড় করে বললাম, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। শুভ্র আমাকে নিয়ে বাইরে এলো। বাইরে এসেই ঠাস করে এক থাপ্পড় মারল। থাপ্পড় খেয়ে আম্মুগো বলে চেঁচিয়ে বললাম, ওই গন্ডার। শুভ্র মুচকি হেসে বলল, রেড রোজ তুই থাক, আমি আসছি বলে আবার ভেতরে গেল। সাথে করে কি যেন নিয়ে এসে আমাকে নিয়ে আমাদের বাড়ির সামনের বাগানে গেল। এখানে যেমন ফুল গাছ আছে তেমন প্রায় রকম গাছও আছে, লাইক ফল গাছ। শুভ্র ওর পেছনে থেকে হাত বার করতেই আমার চোখ চটগাছ টাইপ হয়ে গেল, কারণ শুভ্র হাতে মোটা দড়ি। আমি ধপাস করে নিচে পড়ে বেহুশ হয়ে গেলাম। ডান পা দিয়ে মাটিতে ধপাস ধপাস করে বাড়ি মারছি।
আর ফুপিয়ে গুনগুন করে কান্না করছি। কিন্তু যখনই বুকটা ফাইটটা যায় টাইপ অবস্থা হচ্ছে, তখনই চিৎকার করে হাউমাউ করে কান্না করছি। পাশেই শুভ্র চিকন লাঠি হাতে দাঁড়িয়ে ধমক দিচ্ছে। শুভ্র ধমক খেয়ে কতক্ষণ চুপসে থাকি। আমি দুঃখে মনে হচ্ছে শহীদ হয়ে যাব। আমাদেরই বাসায় এসে আমাকেই কি না গাছের সাথে বেঁধেছে। হুঁশ ফেরার পর দেখি আমি গাছের সাথে বাঁধা। হায় আল্লাহ, কি লজ্জাজনক ব্যাপার! কলেজ পড়ুয়া মেয়েকে কি না গাছের সাথে বেঁধেছে, সেটাও তারই বয়ফ্রেন্ড প্লাস খালাতো ভাই। ওদিকে আমার আবাল ভাইয়া কতক্ষণ পর আসছে, আর আমাকে এভাবে দেখে দাঁত কেলিয়ে যাচ্ছে। গুনগুন করে কান্নার এক পর্যায়ে চিৎকার করে উঠলাম। অমনি শুভ্র ওর হাতে থাকা চিকন লাঠি দিয়ে আমার ডান পায়ে ঠাস করে এক বাড়ি মারল। বাড়ি খেয়ে আমি আল্লাহ গো বলে চিৎকার করে উঠলাম। শুভ্র রাগে ফোঁস ফোঁস করতে করতে বলল, আর কোনোদিন আমাকে গন্ডার বলবি? আমি হু হু করে কেঁদে বললাম, শুভ্র ভাই, আর কোনোদিন বলবো না। এবারের মতো আমাকে ছেড়ে দাও, প্রয়োজনে তোমার সাথে ব্রেকআপ করে ফেলব। অমনি আমার বাম পায়ে বাড়ি পড়ল। ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিলাম। শুভ্র ভ্রু কুঁচকে বলল, কে তোর ভাই? আর কি বললি ব্রেকআপ করবি? বলে লাঠিটা বাম হাতে নিয়ে ডান হাত দিয়ে ঠাস ঠাস করে 2 থাপ্পড় মারল। থাপ্পড় খেয়ে আমার মাথা মনে হচ্ছে লাটিম হয়ে গিয়েছে, চারদিক ভনভন করে ঘুরছে। শুভ্র ভাই দাঁত কিরমির করে বলল, তোকে বলেছি না আমি, ব্রেকআপের নাম মুখেও নিবি না তুই। আমি ফুপিয়ে কান্না করে বললাম, আর কোনোদিন গন্ডার বলবো না, ব্রেকআপের নামও মুখে আনব না, এবারের মতো ছেড়ে দাও প্লিজ। শুভ্র দাঁত কেলিয়ে বাঁধন খুলে দিল। বাঁধন খোলা পেয়ে গন্ডার বলে দৌড় মারলাম। এবার আর আমার নাগাল পায়কে? আগে একবার গন্ডার বলায় বেঁধেছিল, তখন আর গন্ডার বলবো না বলার পর ছেড়ে দিয়েছিল। কিন্তু ছাড়া পেয়ে গন্ডার বলে দৌড় দেই। কিন্তু শুভ্র ঠিকই আমাকে ধরে ফেলে, ধরে বাগানের নারকেল গাছের সাথে বেঁধে পিটাল। আল্লাহ, কি একটা অবস্থা! বয়ফ্রেন্ডের হাতে মার খেলাম। তাই এবার গন্ডার বলে এক দৌড়ে রুমে চলে আসি। আম্মু আমাকে এভাবে দৌড়াতে দেখে চেঁচিয়ে বলে, এই তুই কি অলিম্পিকে জয়েন হবি নাকি? ধুরকে শোনে কার কথা। রুমে এসে দরজা আটকে বড় বড় শ্বাস নিচ্ছি, কারণ আজকে যদি শুভ্র আমাকে ধরতে পারে, তাহলে ও আমাকে চুবানি দেবে ইচ্ছে মতো, না হলে ঠাস ঠাস করে থাপ্পড়, নয়তো চিকন লাঠি দিয়ে ধাপুস ধুপুস বাড়ি মারবে। কতক্ষণ বিছানায় বসে থেকে শাওয়ার নিয়ে নিলাম। আম্মু বলল শুভ্র নাকি চলে গিয়েছে। বাহ, আমাকে শায়েস্তা না করেই চলে গেল, এত উন্নতি! অবশ্য আমার জন্য ভালোই হলো, হাহা। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে টিভি দেখছি। ভাইয়া আমাকে দেখে দাঁত কেলিয়ে বলল, কি রে ব্ল্যাকরোজ, শুভ্র কেমন মাইর দিল? আমি রেগে গিয়ে বললাম, কেমন ভাইয়া? হ্যাঁ তুই, তোর সামনে তোর বোনকে গাছে বেঁধে রাখল, আর তুই দাঁড়িয়ে আফ্রিকার সেই কাইল্লার মতো দাঁত কেলালি। ভাইয়া একটা ভাব নিয়ে বলল, ডোন্ট কম্পেয়ার মি উইথ কাইল্লা, বিকজ আই এম টু মাচ হ্যান্ডসাম। মুখ ভেঙচি কেটে চলে এলাম। পরের দিন কলেজে হেলেদুলে হাঁটছি, অমনি কোথা থেকে শুভ্র এসে আমার হাত ধরল। ঠোঁটের কোণে শয়তানি টাইপ হাসি ঝুলিয়ে রেখেছে। এদিকে আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। শুভ্র আমাকে টেনে রেস্টুরেন্টে নিয়ে এলো। একই রেস্টুরেন্টে কেন নিয়ে এলো? হায়, মনে হয় ইয়াম্মি খাবার খাওয়াবে। শুভ্র আমাকে বসিয়ে আইসক্রিম নিয়ে এলো, আর আমার ফেভারিট সব খাবার এনে বলল, নে এগুলো খা। আমি খুশি মনে সব খেতে শুরু করলাম, অথচ একবারও ভাবলাম না এরপর কি হবে। খাওয়া শেষে শুভ্র আবার উঠে গেল।
ভাবলাম হয়তো আরো ইয়াম্মি কিছু আনবে, কিন্তু শুভ্র নিয়ে এলো বরফ। এগুলো দিয়ে কি করবে? শুভ্র দাঁত কেলিয়ে বলল, রেড রোজ বরফ মুখে দে। আমার চোখ বড় বড় হয়ে গেল। তার মানে বলি দেওয়ার আগে যেমন আদর যত্ন করে, শুভ্র আমার সাথে তেমন করল। আল্লাহ গো, এখন আমি কি করব? শুভ্র আমার মুখে বরফ ঢুকিয়ে বলল, এবার আমাকে গন্ডার বল। এদিকে আমার মুখের অবস্থা টাইট, মাথা ঘুরছে, সবকিছু ঝাপসা দেখছি। শুভ্র হাত সরিয়ে উঠে দাঁড়ালাম, বরফগুলো মুখ থেকে ফেলে দিয়ে বললাম, শালা বেদ্যপ কোথাকার। শুভ্র রাগী ফেস করে বলল, কি বললি তুই? শুভ্রকে কিছু বলার আগে ধপাস করে পড়লাম। শালা সেন্সলেস হতে গিয়েও শান্তি নেই। টেবিলের কোনায় কি ধাক্কাটা লাগলো মাগো মা! এবার সত্যিই ধপাস করে পড়ে সেন্সলেস হয়ে গেলাম। সেন্স আসার পর দেখি আমি আমার রুমে, পাশেই আম্মু বসা আর বাবা দাঁড়িয়ে আছে। ভাইয়া চেয়ারে বসে স্পিড গিলে যাচ্ছে। আমাকে বসতে দেখে গোল গোল চোখ করে বলল, এই রোজ তুই সেন্সলেস হয়ে গেলি কেন? ভাইয়াকে এখন কিভাবে বলি? যেদিন থেকে শুভ্র আমার বয়ফ্রেন্ড হয়েছে, ঠিক তার 15 দিন পর থেকে নিজেকে মির্কি রোগী মনে হয়। থুড়ি সেন্সলেসের উপর পিএইচডি করা রোগী। কারণ 15 দিন শুভ্র অতি ভদ্র ছেলে হয়েছিল, যেন তাহার চেয়ে ভদ্র দুটি হয় না। সবসময় ভাবতাম 15 দিন যাক, একে দিয়ে যা ইচ্ছে করাবো। কিন্তু কে জানত, শেষে 15 দিন পর গিয়ে এরকম শুভ্রকে আবিষ্কার করব। আজও মনে পড়ে 5 মাস 15 দিন আগের কথা। সেদিন প্রথমবার শুভ্র ঠাটিয়ে আমাকে চড় মেরেছিল। আহা, কি ব্যথা পেয়েছিলাম আমি সেদিন! মনে হয়েছিল দাঁত খুলে পড়ে যাবে। পরে তো থাপ্পড়ের ব্যথা ভুলে গিয়ে দাঁত খুলে পড়ে যাবে সেই ভয়তে কেঁদেছিলাম, আমার কান্না থামাতে না পেরে। শুভ্র আবারও আমাকে থাপ্পড় মেরেছিল। মনে হয়েছিল আমার বয়ফ্রেন্ড আমাকে থাপ্পড় থেরাপি দিচ্ছে। ভাইয়া ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। আম্মু আমার পিঠে থাপ্পড় মেরে বলল, কি রে বল, সেন্সলেস কি করে হলি? তখনই রুমে শুভ্র এলো। শুভ্র হাতে একটা প্লাস্টিক বক্স। শুভ্র মুচকি হাসি দিয়ে বলল, রোদ মামনি তোমরা যাও। আমি রোজকে আশকো করছি, ও আমাকে বলবে। আমি বড় বড় চোখ করে আছি। কিছু বলতে গেলেই শুভ্র বলল, থেরাপি লাগবে রোজ পাখি। অমনি আমি ভয় পেয়ে মুখে আঙুল দিলাম, মনে মনে ভাবছি, ইয়া মাবুদ, এ কেমন বয়ফ্রেন্ড পেলাম, যে কি না কথায় কথায় থেরাপি দেয়। কতগুলো চুবানি যে খেয়েছি এর। আর ঠাস ঠুস তো আছেই, পাগল বয়ফ্রেন্ড, থুড়ি জল্লাদ বয়ফ্রেন্ড। আমি বসে বসে নখ কামড়াচ্ছি, কারণ শুভ্র কথায় সবাই চলে গিয়েছে। শুভ্র ভ্রু কুঁচকে আমার পাশে বসে বলল, কি গো রেড রোজ বেবি, তোমার কি জন্মের শিক্ষা হয়েছে, নাকি আরো বেশি শিক্ষা লাগবে? শেষের কথাটা দাঁতে দাঁত চেপে বলল। আমার কাপা কাপি আবার শুরু হয়ে গিয়েছে। কোনোরকম আমতা আমতা করে বললাম, না আম্মার আর শিক্ষা লাগবে না। শুভ্র বাঁকা হাসি দিয়ে বলল, গুড গার্ল, আজ আসি ওকে। আজ তো তোর কলেজে ক্লাস করা হলো না, কালকে আমি যেন গিয়ে তোকে কলেজে পাই। আমি দ্রুত মাথা নাড়লাম। শুভ্র রুম থেকে বের হতেই হাফ ছেড়ে বাঁচলাম আমি। পাশে প্লাস্টিক বক্সটা রেখে গিয়েছে। ভেতরে কি খুলে দেখতেই হা হয়ে গেলাম। কত বড় বেদ্যপ, আবার বরফ এনেছিল। আল্লাহ গোয়ে, কার খপরে পড়লাম আমি? শুভ্র যাওয়ার পর ভাইয়া এসে বলল, এই তোর কি হয়েছিল? তাড়াতাড়ি বলতে গিয়ে বেফাস কথা বলে ফেললাম, স্যার পড়া ধরেছিল বুঝলি। তো আমার ওই পড়া হয়নি।
ভয় পেয়ে আমি সেন্সলেস হয়ে গিয়েছি বলেই মুখে হাত দিলাম। ভাইয়া হা করে তাকিয়ে আছে আমার দিকে। বাট মনে হচ্ছে না ও কথাটা বিশ্বাস করল, কারণ আমি এতটাও পচা স্টুডেন্ট নই, এটা সবাই জানে। ভাইয়া আমার রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে ভ্রু কুঁচকে তাকিয়ে গেল। ভাইয়া যাওয়ার পর আমি দরজা আটকে দিলাম। দরজা আটকে ভাবতে লাগলাম 6 মাস আগের কথা, যেদিন প্রথম শুভ্রকে দেখে আমি ক্রাশ নামক বাস খাই। অতীত। আমি আর আম্মু মামনির বাসায় এসেছি। মামনি মানে হচ্ছে বড় খালামনি। জানি না আম্মু আজকে কেন এলো এখানে, কিন্তু এখানে আমার একটুও ভালো লাগে না। হঠাৎ আম্মু বলে উঠল, হ্যাঁ রে আপু, শুভ্র কোথায়? আমি আম্মুকে ডেকে বললাম, আম্মু শুভ্র ভাই এলো কোথা থেকে? শুভ্র ভাই কি আমেরিকা থেকে এসেছে নাকি? আমার কথায় মামনি হেসে বলল, রোজ তুই জানিস না? শুভ্র এসেছে আরও 1 মাস আগে। ও এখানেই থাকবে এখন থেকে। তোর কলেজে ট্রান্সফার হয়েছে, এখনো যায়নি। আমি কিছু বললাম না। এর মাঝেই শুভ্র ভাই এসে হাজির হল। শুভ্র ভাইকে দেখে আমি হা করে তাকিয়ে আছি। ব্ল্যাক শার্টের উপর ব্লু কালার জ্যাকেট পরা, ব্ল্যাক জিন্স প্যান্ট, হাতে ব্ল্যাক বেল্টের ঘড়ি। সিল্কি চুলগুলো কপালের সামনে পড়ে আছে। ফর্সা মুখে বিন্দু বিন্দু ঘাম। শুভ্র ভাই জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আসসালামু আলাইকুম মামনি। আম্মু মুচকি হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম বাবা। এদিকে আমি তো ফিদা হয়ে গেলাম। মনে মনে পণ করে ফেললাম একেই আমি পটাবো। আহা, আমাদের কলেজে ইনি এসেছে, গুড। এবার কলেজের সবচেয়ে হ্যান্ডসাম ছেলেটি আমার বিএফ হবে। যেই ভাবা সেই কাজ। কিছুদিন পর কোনো এক গধূলি লগ্নে শুভ্রকে আমি প্রপোজ করে দিলাম উইথ কদম ফুল। বেচারা হয়তো হতবাক হয়েছিল সেদিন। কেউ কাউকে কদম ফুল দিয়ে প্রপোজ করে নাকি? নির্ঘাত এটাই ভেবেছিল শুভ্র, জানু হিহি। কিন্তু ব্যাটা আমাকে বিনা নোটিশে রিজেক্ট করে দিল। বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব করছি। হায় আল্লাহ, আমার স্বপ্নের কি হবে? আমি যে কত কিছু ভেবে ফেলেছি। আমি পিছু ছাড়ার মেয়ে নই, উহু নো নেভার। শুভ্র পিছনে সুপারগ্লু আঠার মতো লেগে থাকলাম। অতঃপর 3 মাস পর আমার প্রপোজ অ্যাকসেপ্ট করল। বুঝতে পারলাম একটা হাবাগোবা বয়ফ্রেন্ড পেয়েছি আমি। মনে মনে খুবই তৃপ্তি পেলাম। এবার এই ক্যাবলাকে দিয়ে যা খুশি করাবো। রিলেশনের 15 দিন পর ভাবলাম, আজকে আমি নিজের বয়ফ্রেন্ডের পরীক্ষা নেব। পার্কে আমি আর শুভ্র বসে আছি। আমি শুভ্রকে বললাম, শুভ্র, আমার কিছু কথা আছে। বেশ সিরিয়াস ভঙ্গিতে বললাম। শুভ্র মুখে লজ্জা ভাব করে বলল, বলুন, কি বলবেন? এটাই আমার বফ আমাকে আপনি করে বলে। ভাবের আর শেষ নেই আমার। আমি মনে মনে মজা পাচ্ছি খুব, হাসি চেপে বললাম, আমার এই রিলেশন রাখা সম্ভব না। আই ওয়ান্ট টু ব্রেক আপ ইউ। শুভ্র মুখটা কালো করে বলল, কি বললেন আপনি? আমি ভাব নিয়ে বললাম, আমি তোমার সাথে ব্রেকআপ করব। অমনি গালে ঠাস ঠাস করে চড় পড়ল। থাপ্পড় খেয়ে মাথা ঘুরানি দিচ্ছে প্রেগন্যান্ট মানুষের মতো। শুভ্র আমাকে থাপ্পড় দিয়েছে। তালের আঠির মতো হয়ে গিয়েছে আমার চোখ। শুভ্র দাঁতে দাঁত চেপে কিরমির করে বলল, আর কোনোদিন যদি ব্রেকআপের কথা মুখে আনিস, তাহলে এরকম করে ঠাটিয়ে চড়াবো, বুঝলি? আমি পাক্কা 5 মিনিট ভিমরি খেয়েছিলাম। শুভ্র আরেক থাপ্পড় খেয়ে বুঝলাম সব সত্যি, কিন্তু দাঁতে খুব ব্যথা অনুভব করছি। হায় আল্লাহ, দাঁত খুলে পড়ে যাবে না তো? তাহলে আমার কি হবে? বলেই হাউমাউ করে কেঁদে দিলাম। পার্কের সবাই আমার দিকে তাকিয়ে আছে।
শুভ্র মুখে বিরক্তি ফুটিয়ে বলল, এই তুই কান্না থামাবি নাকি ঠাটিয়ে আরেকটা দেব? তবুও আমার থামার নাম নেই। শুভ্র ঠাস করে সত্যিই আরেক চর দিল। মনে হচ্ছে আমি এই দুনিয়ায় নেই। শেষে এমন বয়ফ্রেন্ড জুটালাম কপালে। আল্লাহ গো, আমার আরামের দিন শেষ। সেদিন বাড়ি এসে ভ্যা ভ্যা করে খুব কেঁদেছিলাম। বর্তমান আম্মুর ডাকে অতীত থেকে বেরিয়ে এলাম। মা গো মা, কি ভয়ঙ্কর অতীত! কত কিছু দিয়ে আমি গন্ডারটাকে পটিয়েছি। যদিও আমার দেয়া কোনো কিছুই শুভ্র রাখেনি। বড়লোকের পোলা কি নাহু হু ঢং। বলি, কোথাকার নবাবজাদা তুই? কিছুদিন আগে কি চুবানিটাই না দিল আমাকে, সেটাও আবার আমাদেরই পুল থেকে। আল্লাহের সাথে আমি থাকব কি করে? পাক্কা চুবানি দিয়ে উপরে পাঠিয়ে দেবে। কি সাংঘাতিক ব্যাপার স্যাপার ভাবা যায়। আমি মরে গেলে আমার ফিউচার ছেলে মেয়ের কি হবে? এত সুন্দর বয়ফ্রেন্ড হাতছাড়াও করা যাবে না। অন্য কোনো ডাইনি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবে, সেটাও আমার হ্যান্ডসাম শুভ্র সাথে। নো ওয়ে, একে আমি ছাড়ব না। অবশ্য ছাড়বই বা কি করে? ব্রেকআপের কথা বললে যে ঠাস ঠাস দেয়। যাই হোক, এখন বরং ঘুমিয়ে পড়ি। মনের সুখে আপাতত ঘুমিয়ে নিলাম। পরের দিন রেডি হয়ে কলেজে চলে এলাম। শুভ্র ভয়তে আগেই চলে এসেছি। এত ভোরে নাকি কেউ কলেজে আসে? ক্যান্টিনে বসে আছি শুধু শুধু। এর ভেতর কলেজের কয়েকটা মেয়ে এলো। ওরা শুভ্রর সাথে ফাইনাল ইয়ারে। এদের ভেতর থেকে রিয়া বলল, তোমার বয়ফ্রেন্ড আসেনি? এমনিই রাগ লাগছে ভেঙচি কেটে বললাম, এলে তো দেখতেনি তাই না? বলে হনহন করে উপরে চলে এলাম। উপরে আসতেই দেখলাম শুভ্র আসছে। ব্যাগ থেকে রুটি আর কলা বের করলাম। খালি পেটে আপাতত এগুলোই উত্তম। পরে গিয়ে ক্যান্টিন থেকে বার্গার খেয়ে আসব। রুটি আর কলা খেয়ে নিচে ফেলে দিয়েছি। ঠিক তখনই শুভ্র এলো আর পা পড়ল কলার খোসায়। আমি মুখে হাত দিয়ে আছি, বেচারা পড়ে যাবে হলো ও, তাই শুভ্র বাঁচতে গিয়ে ব্যাঙের মতো লাফ দিল। কিন্তু শেষ রক্ষা হলো না, উল্টো ধপাস করে পড়ে গেল। সবাই শুভ্রকে দেখে হেসে দিল। শুভ্র দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়িয়ে উপরে তাকাল। এখনো একটা কলা আমার হাতে। তাই শুভ্র বুঝে গেল আমি খোসা ফেলেছি। শুভ্র নিচে দাঁড়িয়ে দাঁত কিরমির করছে, আর আমি উপরে দাঁড়িয়ে কাঁপাকাঁপি করছি। শুভ্র রাগে ফোঁস ফোঁস করতে করতে উপরে এলো। আমি ভয়ে চুপসে এক কোণায় দাঁড়িয়ে আছি। শুভ্র আমার কাছে এসে চেঁচিয়ে বলল, এটা কি করলি তুই? তুই ইচ্ছে করে আমাকে দেখে কলার খোসা ফেলেছিস তাই না? এই আমি কালকে তোকে পিটিয়েছি তার জন্য। হ্যাঁ রে, তোর কলিজা কাঁপল না? আমাকে ফেলে দেওয়ার সাহস কোথায় পেলি? আমি শুকনো ঢোক গিলে মিনমিন করে বললাম, আমি ইচ্ছে করে ফেলিনি। আসলে আমি দেখিনি তুমি আসছ। আমি না দেখেই খোসাটা ফেলেছি। শুভ্র জোরে এক ধমক দিয়ে বলল, জাস্ট শাট আপ রোজ। একদম মিথ্যে কথা বলবি না। তুই চল আমার সাথে নিচে চল। বলে আমার কান ধরে নিচে নিয়ে এলো। কলেজের সবাই হা করে তাকিয়ে আছে, আর আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। সবাইকে তাকিয়ে থাকতে দেখে শুভ্র বলল, কি হচ্ছে এভাবে, কি দেখছ? যাও সবাই ক্লাসে যাও গো। শুভ্র ধমক খেয়ে সবাই চলে গেল। শুভ্র আমাকে নিয়ে কলেজের পিছনে এলো। এখানে ইয়া বড় একটা পুকুর আছে। আল্লাহ আমাকে আবার চুবানি না দেয়। শুভ্র আমার ব্যাগ থেকে কলা নিল। আমি হা করে তাকিয়ে আছি ওর দিকে। সম্পূর্ণ কলা খেয়ে খোসা নিচে ফেলল। নিচে ফেলে আমার হাত ধরে হ্যাচকা টান দিল।
টান দিয়ে হাত ছেড়ে দিতেই আমার পা গিয়ে পড়ল কলার খোসার উপর। অমনি আমি ধপাস করে নিচে পড়ে গেলাম। আল্লাহ গো, আমার কোমর শেষ। শুভ্র হো হো করে হেসে দিয়ে বলল, কি এবার কেমন লাগলো? তখন আমিও ব্যথা পেয়েছিলাম। ইচ্ছে করছে ওর চুল টেনে ছিঁড়তে। আমি আস্তে করে উঠে বললাম, তুমি আমাকে ভালোবাসো না শুভ্র? বলতেই দেখলাম ওর মুখ কালো হয়ে গেল। আমি সে সব উপেক্ষা করে ওর পিঠে কিল দিলাম। অমনি শুভ্র অস্ফুট আওয়াজে আহহ করে উঠল। আমি থতমত খেয়ে গেলাম, এইটুকু কিলে ব্যথা পেল। কোমরে দু হাত রেখে বললাম, নাটক করছো? শুভ্র দাঁত কেলিয়ে বলল, তোর মতো নাকি রে পেতনি? ভেঙচি কেটে হাঁটা ধরলাম। আজকেও আর ক্লাস করা হলো না। শুভ্রকে বলে আমি বাড়ি আসতে চাইলাম। শুভ্র একা আসতে দিল না। ওর গাড়িতে করে আমাকে বাড়ি দিয়ে গেল। গাড়ি থেকে নামার সময় দেখলাম ওর চোখ মুখ কেমন যেন লাগছে, তাই বললাম, শুভ্র আর ইউ ওকে? শুভ্র মুচকি হেসে বলল, হ্যাঁ, জাস্ট মাথাটা একটু ব্যথা করছে। বাসায় গিয়ে মেডিসিন নিলে ঠিক হয়ে যাবে। আমি গাড়ি থেকে নেমে ভেতরে চলে এলাম। আমাকে দেখেই আম্মু এসে ভ্রু কুঁচকে বলল, ক্লাস এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? আমতা আমতা করে বললাম, না, ভালো লাগছিল না তাই চলে এসেছি। বলে তাড়াতাড়ি রুমে চলে এলাম। এদিকে শুভ্র বাড়ি যেতেই ওর মা বলল, এত তাড়াতাড়ি এলি? শুভ্র সোফায় বসতে বসতে বলল, মাথায় পেইন হচ্ছে তাই চলে এসেছি। উনি মেডিসিন এনে শুভ্রকে দিল। শুভ্র মেডিসিন নিয়ে রুমে গিয়ে শুয়ে পড়ল। পরের দিন কলেজে এলাম, আজকে ক্লাস করতে হবে। আমি কলেজে যেতেই সামির এসে বলল, রোজ তোমার সাথে কথা আছে। আমি ভ্রু কুঁচকে বললাম, কি কথা? সামির আমতা আমতা করছে। তখনই শুভ্র এসে আমার হাত ধরল। শুভ্র চাহনিতে আমার গলা শুকিয়ে যাচ্ছে। শুভ্র আমাকে টেনে ছাদে নিয়ে এসে ধাক্কা দিল। তবে আমি নিজেকে সামলে নিলাম। ছাদের বাউন্ডারি অনেক দূরে। শুভ্র চিৎকার করে বলে উঠল, তোকে বলেছি না আমি, তুই কোনো ছেলের সাথে কথা বলবি না। তোতলাতে তোতলাতে বললাম, ওই এসেছিল কথা বলতে। শুভ্র ঠাস করে এক থাপ্পড় মেরে বলল, তো তুই বললি কেন? থাপ্পড় খেয়ে ফুপিয়ে কেঁদে দিলাম। শুভ্র ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, আর যদি কথা বলতে দেখি, এই গালটা আর গাল থাকবে না। মনে মনে বললাম, গাল এমনিতেও আর গাল নেই। তোর থাপ্পড় থেরাপির মাঠ হয়ে গিয়েছে। সুযোগ পেলে তোকে আমি ডিম থেরাপি দেব শালা। শুভ্র আমাকে নিয়ে নিচে এসে বলল, যা ক্লাসে যা। ভেঙচি কেটে ক্লাসে চলে এলাম। এভাবেই কয়েকদিন কেটে গেল। শুভ্র এসব চলছেই প্রতিদিন। এখানে যাবি না, ওখানে যাবি না, এটা করবি না, ওটা করবি না, কোনো ছেলেদের সাথে কথা বলবি না। এর মাঝে আমাকে মামনি ও বাড়ি যেতে বলল। শুভ্র ভয়তে প্রথমে রাজি হইনি আমি। পরে আম্মুর আর মামনির জন্য রাজি হয়েছি। সকালে ঘুম থেকে উঠে বেকনিতে এলাম। সকালের মিষ্টি বাতাসে মনটা শান্ত হয়ে যায় একদম। ফ্রেশ হয়ে নিচে আসতেই মামনি কফি দিল। এটা কি করব মামনি? মামনি কিচেনে যেতে যেতে বলল, এটা একটু শুভ্রকে দিয়ে আয় শোনা। হয়ে গেল। পা টিপে টিপে শুভ্র রুমে এলাম।
ওমা ইনি তো ঘুমিয়ে পানি পান্তা। শুভ্র গায়ে একটা ব্ল্যাক টি শার্ট আর ধূসর কালার 3/4 প্যান্ট। কপালের উপর কিছু চুল এসে পড়েছে। জানালা ভেদ করে মুখে সূর্যের আলো। সব মিলিয়ে আরেক দফা ক্রাশ খেলাম আমি। তবে এই মুহূর্তে কিছু শয়তানি চাপল আমার ছোট মাথায়। অনেক জ্বালিয়েছ চান্দু তুমি আমাকে। আজ আমি সব শোধ তুলব বেদ্যপ। যেই ভাবা আমার রুম থেকে মেকআপ বক্স নিয়ে এলাম। এরপর আস্তে ওর পাশে বসে সুন্দর করে মেকআপ করে দিলাম। চোখে আইশেড দিলাম আগে। এরপর এক এক করে সব দিলাম। মেকআপ রুমে রেখে আবার আসতেই দেখলাম শুভ্র বসে বসে কফি খাচ্ছে। ফোন দিয়ে আটলাম শুভ্রকে যেভাবেই হোক নিচে নিতে হবে। আমাকে দেখেই ভ্রু কুঁচকে বলল, চোরের মতো উকি ঝুঁকি মারছিস কেন? এটা কেমন বয়ফ্রেন্ড ভাবছি। রাগটা সামলে বললাম, মামুনি নিচে ডাকে তোমাকে। শুভ্র মগটা নিয়ে আমার সাথে এলো। নিচে আসতেই মামুনি, আঙ্কেল, দিদা হেসে দিল। সার্ভেন্টরাও হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। শুভ্র কিছু বুঝতে না পেরে বলল, হোয়াট হ্যাপেন্ড গাইস? আম্মু তোমরা হাসছ কেন? দিদা হাসতে হাসতে বলল, গিয়ে আয়না দেখ বুঝে যাবি। শুভ্র দৌড়ে রুমে গেল। এদিকে আমি ভাবছি আজকে আমি শেষ। শুভ্র ঠিকই বুঝে যাবে এটা আমার কাজ। এর মাঝে শুভ্র চিৎকার কানে এলো, রোজের বাচ্চা তুই আজকে শেষ। আল্লাহ দড়ি ফালাও উপরে উঠে যাই। শুভ্র একটু পর হনহন করে নিচে এলো। এসেই আমার হাত ধরতে গেলে দৌড়ে মামুনির পিছনে লুকোতেই মামুনি বলল, শুভ্র রোজকে কিছু বলবি না। শুভ্র রাগে ফোঁস ফোঁস করতে করতে বলল, রোজকে কিছু বলবো না নয়, বরং রোজকে আমি ছাড়ব না আজ। আমি শুকনো ঢোক গিলছি। এখন আমার কি হবে? শুভ্র আমার হাত ধরে উপরে এনে বলল, যা তোর রুম থেকে মেকআপ বক্স নিয়ে আয়। আমি ভ্রু কুঁচকে বললাম, তুমি আরো মেকআপ করবে? শুভ্র দাঁতে দাঁত চেপে বলল, আই শেড গো রোজ। এক দৌড়ে রুমে চলে এলাম। রুম থেকে মেকআপ বক্স নিয়ে শুভ্র রুমে এলাম। শুভ্র আমার হাতে মেকআপ বক্স দেখেই বাঁকা হেসে বলল, এবার আমাকে যেভাবে সাজিয়েছিস ঠিক সেভাবে তুই নিজে সাজবি, না হলে আমি কি করব তুই ভালো করেই জানিস। শুভ্র কথা শুনে নিজেকে এলিয়েন মনে হচ্ছে। মানে আমি নিজেই নিজেকে এরকম বাজে করে সাজাবো? এখন নিজেকে প্রশ্ন করতে ইচ্ছে করছে, সোনা রোজ তুই কি উল্টো লগ্নে জন্মেছিলি? নয়তো সবসময় উল্টো কাজ কেন করিস? এসব ভাবনার মাঝে শুভ্র ধমক দিয়ে বলল, এই তোকে কি বললাম আমি? আমি মিনমিন করে বলে উঠলাম, ইয়ে শুভ্র না সাজলে হয় না? শুভ্র রাগী ফেস করে বলল, আমাকে সাজানোর সময় মনে ছিল না? এখন তুই 10 মিনিটে এমন সাজবি, না হলে 11 মিনিট পর তোকে আমি চুবানি দেব, আর সাথে ঠাটিয়ে চর ফ্রি। শুকনো ঢোক গিলে মনে মনে ভাবছি, হায় আল্লাহ কি কুত্তা ভাগ্য আমার। নিজের কিউট পিউট চেহারা এখন নিজের হাতে আমাকে ভূত বানাতে হবে। হাউ জঘন্য ব্যাপার মাবুদ গো। শুভ্র আবার ধমক দিতেই আয়নার সামনে বসে পড়লাম। এরপর সাজতেন শুরু করে দিলাম। প্রথমে সিম্পলভাবে সাজলাম। আহা এভাবে কি কিউট লাগছে আমাকে। এখন পেতনি সাজতেন হবে ভেবে কান্না পাচ্ছে। হঠাৎ দরজা লাগানোর আওয়াজে তাকিয়ে পড়লাম। শুভ্র দরজা লাগিয়েছে কেন? তাহলে কি এখন থেরাপি দেবে নাকি? কিন্তু শুভ্র চোখের দিকে তাকিয়ে আমি অনেক বেশি অবাক হয়ে গেলাম। শুভ্র চোখে আজকে রাগ না, আমি অন্যরকম নেশা দেখতে পাচ্ছি।
শুভ্র এক পা দু পা করে এগিয়ে আসছে। কেন জানি না ভয় হতে লাগল। তাই মেকআপ বক্স রেখে চলে এলাম। দরজার কাছে আসতে চাইলেই শুভ্র আমার হাত ধরে হ্যাচকা টান মেরে নিজের সাথে মিশিয়ে ফেলল। আমি ছুটতে চাইলেই শুভ্র আমার কোমর চেপে ধরল। শুভ্র আমার কোমরে হাত দিতেই আমি কেঁপে উঠলাম। চোখ গোল গোল করে ওর দিকে তাকিয়ে বললাম, শুভ্র কি করছো? শুভ্র আমার ঠোঁটে আঙুল দিয়ে বলল, হিস কোনো কথা বলবি না। তুই না চাইতিস তোর বয়ফ্রেন্ড রোমান্টিক হোক? আমি আর কি বলবো? শুভ্র আমার এত কাছে আসাতে আমার শরীর রীতিমতো কাঁপছে। বুকের ভেতর কেউ যেন ঢোল পিটাচ্ছে। এর মাঝে শুভ্র আমার ঠোঁটে ওর ঠোঁট ছুঁয়ে দিল। আমার চোখগুলো যেন কোটর থেকে বেরিয়ে আসবে। আমি কিছু বুঝতে পারছি না। শুভ্র ঠোঁট এখনো আমার ঠোঁটে। আমি এক হাতে শুভ্রটি শার্ট খামচে ধরে আছি, আরেক হাতে নিজের জামা খামচে ধরে আছি। কতক্ষণ পর শুভ্র ঠোঁট থেকে সরে এলো। এক হাত দিয়ে নিজের ঠোঁটে হাত বুলিয়ে বলল, ওয়াও রেড রোজ, তোর ঠোঁট তো খুব সফট। লজ্জায় আমি চোখ নামিয়ে নিয়েছি। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে দরজা খুলে দৌড়ে বেরিয়ে এলাম। রুমে এসে দরজা আটকে বেডে বসে পড়লাম। কেন জানি না শুভ্রকে আটকাতে পারিনি আমি। এদিকে নিজের কাছে লজ্জাও লাগছে প্রচুর। কেন যে বলেছিলাম রোমান্টিক হতে কে জানে। আয়নার সামনে দাঁড়িয়ে আছি। বারবার আজকের কথা মনে পড়ছে। মামুনির ডাকে দৌড়ে নিচে চলে এলাম। ততক্ষণে শুভ্র ফ্রেশ হয়ে চলে এসেছে। আমাকে দেখেই মামুনি বলে উঠল, বাহ রোজ, তোকে খুব সুন্দর লাগছে। সাথে দিদা আর সাহেল আঙ্কেলও বলল। সাহেল আঙ্কেল হচ্ছে শুভ্র বাবা। ব্রেকফাস্ট শেষ করে এখান থেকেই কলেজে গেলাম। এভাবে এখানে 4 দিন থেকে বাড়ি চলে এলাম। বাড়ি আসতেই আম্মু ভ্রু কুঁচকে বলল, এত তাড়াতাড়ি চলে এলি কেন? আমি কিছু বলার আগেই ভাইয়া বলল, ভালো হয়েছে এসেছে আম্মু। বাড়িতে একটা পেতনি থাকা ভালো। আমি গাল ফুলিয়ে রুমে চলে এলাম। কেটে গিয়েছে আরও কয়েকটা দিন। শুভ্র আর আমার রিলেশনের 7 মাস শেষ। একদিন আমি কলেজে লেট করে গেলাম। আর ওদিকে শুভ্রকে দেখে রাহি এসে বলল, তোমার গার্লফ্রেন্ড আসেনি? শুভ্র জানে রাহি ওকে লাইক করে। আর এটাও জানে রাহি চিপকু মেয়ে। তাই শুভ্র বিরক্তি নিয়ে বলল, এলে তো দেখতেই, তাই না? রাহি মুখটা বাঁকিয়ে বলল, আচ্ছা, ওর মাঝে কি আছে যে তুমি ওকে এতটা ভালোবাসো? ওয়েট, আদৌ ভালোবাসো তো? না যে থাপ্পড় দাও ওকে মনে হয় না ভালোবাসো। শুভ্র রেগে চেঁচিয়ে বলল, জাস্ট শাট আপ রাহি। একটাও বাজে কথা বলবে না তুমি। রোজকে আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। ভালোবাসি বলেই ওকে শাসন করি। আর খবরদার নেক্সট টাইম এটা বলবে না তুমি। রাহি মুচকি হেসে বলল, সত্যি এত ভালোবাসো? শুভ্র চোয়াল শক্ত করে বলল, নিজের থেকেও বেশি ভালোবাসি। হঠাৎই রাহি শুভ্রকে জড়িয়ে ধরল। এদিকে আমি সব না শুনলেও এটা শুনেছি, শুভ্র বলেছে নিজের থেকে বেশি ভালোবাসি। রাহি শুভ্রকে জড়িয়ে ধরাতে আমার মাথায় যেন বাজ পড়ল। তাহলে কি শুভ্র রাহিকে ভালোবাসে? তার জন্য আমার সাথে এমন করে? আমাকে দেখে রাহি শুভ্রকে ছেড়ে বলল, আরে রোজ, তুমি কখন এলে? রাগে মাথা ছিঁড়ে যাচ্ছে আমার। রেগেই বললাম, কেন, এসে কি তোমাদের ডিস্টার্ব করলাম? শুভ্র ভ্রু কুঁচকে বলল, এসব কি বলছিস তুই? রাহি হাসি দিয়ে বলল, তোমার কথাই বলছিল শুভ্র। শুভ্রকে নিয়ে আমি চলে এলাম। অনেক হয়েছে, আজকে এর শেষ হবে। আজকে আমি ব্রেকআপ করবই।
যাক, সুযোগ তো পেলাম ব্রেকআপ করার। এই পাজি, বেয়াদব, জল্লাদটার থেকে রেহাই পাব। শুভ্রকে নিয়ে কলেজের পিছনে পুকুর সাইডে চলে এলাম। শুভ্র আমার হাত ছাড়িয়ে বলল, এখানে নিয়ে এলি কেন? আমি সাহস করে বললাম, সবকিছু শেষ করতে শুভ্র। আজকে আমি ব্রেকআপ করবই। হঠাৎ শুভ্র রেগে বলল, কি বললি তুই? বলে থাপ্পড় মারার জন্য হাত ওঠালো। অমনি আমি শুভ্র হাত ধরে ফেললাম। জানি না হঠাৎ কোথা থেকে এত রাগ ভর করল। শুভ্র হাত ঝাড়া দিয়ে ফেলে আমি ওর গালে ঠাস করে এক থাপ্পড় মেরে দিলাম। শুভ্র হতবাক হয়ে তাকালো আমার দিকে। আমি রেগে আগুন হয়ে বললাম, খবরদার আমার গায়ে হাত তুলবে না। অনেক সহ্য করেছি আমি তোমাকে, আর না। আমার লাইফটা হেল করে রেখেছ তুমি। আমার গায়ে হাত তোলা, চুবানি দেয়া। রোজ এটা করবি না, ওটা করবি না। এখানে যাবি না, ওখানে যাবি না। কোনো ছেলেদের সাথে কথা বলবি না। ব্যাস, অনেক হয়েছে এসব আর না। আমার তো মনে হয় তুমি আমাকে কখনো ভালোবাসোনি। ভালোবাসলে এরকম করতে না তুমি। শুভ্র এতক্ষণ মাথা নিচু করেছিল। আমার শেষের কথা শুনতে মাথা তুলল। শুভ্র মাথা তুলতেই আমি অবাক হলাম। শুভ্র চোখে পানি টলটল করছে। শুভ্র কাপা কাপা গলায় বলল, তুই আমাকে ভালোবাসিস তো রোজ? আমার মুখে কোনো কথা নেই। তুই কোনোদিন ভালোবেসেছিস আমাকে? মানছি আমি তোকে অনেক জ্বালাই। কিন্তু বিশ্বাস কর রেড, রোজ আমি তোকে ভালোবাসি। ভালোবাসি বলেই কোনো ছেলেদের সাথে তুই কথা বললে আমার খুব রাগ লাগে, খুব বেশি রাগ লাগে। তুই যখন এই কথা তুলেই ফেললি, তখন আমিও একটা কথা বলি। আমি ওর দিকে তাকাতেই শুভ্র বলল, তুই আমাকে ভালোবাসিস না জানি। 7 মাস আগে তুই আমার ফেসের প্রেমে পড়েছিলি, রাইট? আমি থ হয়ে গেলাম। এটা তো সত্যি কথা, আমি শুভ্র ফেস দেখেই ফিদা হয়েছিলাম। আর তাই ঠিক করি ওর সাথে প্রেম করব। এর মাঝে শুভ্র বলল, তুই চেয়েছিলি ক্যাম্পাসের সবথেকে হ্যান্ডসাম শুভ্রকে তোর প্রেমে ফেলতে, যাতে তুই আমাকে পটিয়ে ভাব নিতে পারিস। তুই তো কোনোদিন আমাকে ভালোবাসিসনি রোজ। তবুও আমি সব জেনে তোর প্রপোজ কেন একসেপ্ট করেছি জানিস? আমি প্রশ্নবোধক ভাবে তাকিয়ে আছি। কারণ তোকে আমি অনেক আগে থেকে ভালোবাসি। আমার গার্লফ্রেন্ড হয়েও যখন তুই আমারই সামনে, অন্য ছেলেদের দেখলে বলতি না, ইস কি কিউট, আমি তো ক্রাশ খেয়ে গেলাম। তখন ঠিক বুকের মাঝে লাগতো আমার। আমি আর কখনো তোকে মারব না। তুই যা ইচ্ছে করতে পারিস রোজ, কিন্তু ব্রেকআপ করিস না প্লিজ। তোকে আমি অনেক ভালোবাসি রোজ। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। সব জেনেও আমাকে ভালোবাসে? কিন্তু না, আমার কি তাতে? ব্রেকআপ আমি আজকে করব, তাই বললাম। শোনো, আমি ব্রেকআপ করব, আর এটাই ফাইনাল বাই। আজকের পর আমাদের রিলেশন থাকবে না। তোমার থেকে সামির অনেক ভালো। আমি ওর সাথেই প্রেম করব। আমি তোমার থেকে মুক্তি চাই। বলে আসতে গেলেই শুভ্র আমার হাত ধরে বলল, রেড, রোজ প্লিজ এমন করিস না। আমাকে ছেড়ে এভাবে চলে যাস না প্লিজ। আমি তোকে প্রমিস করছি, তুই যা বলবি আমি সব করব। প্রয়োজনে তুই উঠতে বললে উঠব, তুই বসতে বলল বসব। তুই যদি বলিস শুভ্র স্ট্যাচু, তাই হয়ে যাব। তবুও এরকম করিস না রে রোজ প্লিজ। আমার খুব কষ্ট হচ্ছে রোজ। মাথায় খুব ব্যথা করছে, চলে যাস না প্লিজ। কেন যেন আমার পাষাণ মন শুনল না এসব। শুভ্রকে ফেলে আমি চলে এলাম। আসতে আসতে শুনেছিলাম শুভ্র চেঁচিয়ে বলেছিল, রোজ প্লিজ ডোন্ট লিভ মি। আই কান্ট লিভ উইথাউট ইউ, রোজ জজ। আর কিছু না শুনে বাড়ি চলে এলাম।
বাড়ি আসতেই দেখলাম ড্রয়িং রুমে মামনি। মামনি এখন এখানে কি করছে? আমাকে দেখে মামনি এগিয়ে এসে বলল, রোজ মা আমার সাথে হসপিটালে চলতো। আমি না বুঝে বললাম, হসপিটালে কেন? মামনি একটা বড় শ্বাস নিয়ে বলল, শুভ্র রিপোর্ট আনতে। তোর আঙ্কেল অফিসে আর শুভ্রকে নেব না, আগে আমি আর তুই গিয়ে শুনি চল, বলে আমার হাত ধরে নিয়ে এলো। এদিকে আমি ভাবছি শুভ্র রিপোর্ট মানে? শুভ্র আবার কি হয়েছে? মনটা কেমন একটা করছে। হসপিটালে এসে আমি আর মামনি ডক্টরের কেবিনে এলাম। ডক্টর আমাকে দেখে বলল, উনি কে? মামনি পরিচয় দিতেই ডক্টর বলল, দেখুন আমি যেটা বলবো, আপনারা ভয় পাবেন না প্লিজ, স্পেশালি আপনি মিসেস চৌধুরী। মামনিকে বলল। মামনি ভয় পেয়ে বলল, কেন কি হয়েছে আমার ছেলের? ডক্টর একটু চুপ থেকে বলল, ব্রেইনে প্রবলেম আছে, সেটাও আগে থেকে। ডক্টরের কথা শুনে আমি অবাক। শুভ্র ব্রেইনে প্রবলেম? ডক্টর একটু পর আবার বলল, ছোটবেলায় কি উনি শকট পেয়েছিল? মামনি ছলছল চোখে বলল, পেয়েছিল, তখন ওর বয়স 5 বছর। আমার ছেলে মারা যাওয়াতে পেয়েছিল। এবার আমি আকাশ থেকে পড়লাম। মামনির ছেলে ছিল আর আমি জানি না। অবশ্য তখন আমার জন্মও হয়নি। ডক্টর মামনির কথা শুনে বলল, ইয়েস, আর সেটা থেকেই ওনার ব্রেইন ডিসঅর্ডার হয়ে গিয়েছে। এখন যদি হঠাৎ করেই ওনার লাইফে কেউ আসে, তাকে উনি যে কোনোভাবে নিজের কাছে রাখতে চাইবে। যেমন ওনার ভাই হঠাৎ এসে হঠাৎই চলে গিয়েছে, আর এই ভয়টাই ওনার ভেতরে কাজ করে। তাই উনি তাকে নিজের কাছে রাখতে সব করতে পারে, এমনকি তার উপর টর্চারও করতে পারে। কিন্তু তাকে আঘাত করে উনি নিজেই নিজেকে আঘাত করবে। আর হঠাৎ করে লাইফে কে আসে বুঝতেই পারছেন। ওনার ভাই মারা গিয়েছে আগেই, আর আপনারা ওনার মা বাবা। জন্মের পর আপনাদের দেখে এসেছে। মিসেস চৌধুরী বুঝতে পারছেন? আমি ওনার ভালোবাসার মানুষের কথা বলেছি। যদি এমন কেউ থেকে থাকে, আর সে যদি ওনাকে ছেড়ে চলে যায়, তাহলে ওনার এই প্রবলেমটা বেড়ে যাবে। আর শুনতে পারলাম না আমি। ডক্টরের কেবিন থেকে বেরিয়ে এলাম। এটা কি করে ফেললাম আমি? শুভ্র আমাকে ভালোবাসে, ও যা করেছে আমাকে নিজের কাছে রাখতে করেছে। আর ওর তো ব্রেইনে প্রবলেম, তাই ও এরকম করেছে। এবার কি করব আমি? আমাকে এক্ষুনি ওর কাছে যেতে হবে। একটা রিকশা নিয়ে আবার সেখানে চলে এলাম। শুভ্র এখনো সেখানে দাঁড়ানো। দূর থেকে স্বস্তি পেলাম, ঠিক তো আছে। হঠাৎ দেখলাম শুভ্র উঠে আসছে। আমি ভাবছি সেদিন শুভ্র পিঠে কিল দেওয়ায় শুভ্র আহ করে উঠেছিল, আর ডক্টর বলল, যাকে শুভ্র ভালোবাসে তাকে আঘাত করে, শুভ্র নিজেই নিজেকে আঘাত করবে। তাহলে কি শুভ্র আমাকে মেরে নিজেকে? এর মাঝে রাস্তায় চোখ যেতেই আমি আতকে উঠলাম। শুভ্র ধীর পায়ে হাঁটছে, ওর পিছনেই একটা গাড়ি আসছে। আমি দেখে ওকে সরাতে চাইছি, কিন্তু আমার কোনো কথা মনে হয় ও শুনছে না। না, আমাকে কিছু করতে হবে ভেবে দৌড় দিলাম। কিন্তু তার আগেই যা হবার হয়ে গেল। গাড়িটা শুভ্রকে ধাক্কা দিয়ে চলে গেল। শুভ্র মুখ থুবড়ে রাস্তার আরেক পাশে গিয়ে পড়ল। শুভ্র সমস্ত শরীর রক্তে লাল হয়ে গিয়েছে। আমি আস্তে আস্তে ওর সামনে গেলাম।
আমাকে দেখেই শুভ্র মুচকি হেসে বলল, মুক্তি চেয়েছিলি না? যা, তোকে মুক্তি দিয়ে দিলাম। বলে শুভ্র চোখ দুটো বন্ধ করে নিল। শুভ্র চোখ বন্ধ করতেই চোখ দিয়ে ঝরো ঝরো করে পানি পড়ল। আমি ধপ করে ওর সামনে বসে পড়লাম। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কিছুক্ষণ পর ডক্টরের কথা মনে পড়তেই আমি শুভ্র পিঠ থেকে শার্ট ওঠালাম। এবার যেন আমি স্তব্ধ হয়ে গিয়েছি। কলিজাটা যেন কেউ বের করে নিচ্ছে। শুভ্র পিঠ ভর্তি আঘাতের চিহ্ন। চিৎকার করে শুভ্রকে ডাকছি, কিন্তু শুভ্র কোনো সাড়া নেই। শুভ্র কোনো সাড়া শব্দ না পেয়ে এবার আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। রাস্তায় ইতিমধ্যে মানুষ জড়ো হয়ে গিয়েছে। শুভ্র মাথাটা কোলে নিয়ে বললাম, শুভ্র প্লিজ চোখ খোলো, প্লিজ আমার সাথে কথা বলো। আমি আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। আমি তো সামিরের কথা রেগে বলেছি। তুমি যা বলবে আমি সব শুনব। আমাকে মারলেও আমি রাগ করব না। আমিও তোমাকে ভালোবাসি শুভ্র, প্লিজ চোখ খোলো শুভ্র। রাস্তার লোকজন বলাবলি করছে, ছেলেটা মনে হয় বাঁচবে না। শুভ্রকে নিয়ে ইমিডিয়েটলি হসপিটালে যেতে হবে। সবাইকে ধমক দিয়ে বলে উঠলাম, চুপ করুন আপনারা প্লিজ। দেখছেন একটা ছেলে এভাবে পড়ে আছে। আপনাদের উচিত ওকে হসপিটালে নিতে আমাকে হেল্প করা। কিন্তু আপনারা সেটা না করে ও বাঁচবে কিনা সেটা বলছেন। এর মাঝে একটা ছেলে এসে বললে, আপনি ওনাকে আমার গাড়িতে নিয়ে আসুন। তাকিয়ে দেখলাম একটা ছেলে, বয়স খুব বেশি না, 21 বা 22 হবে। তাড়াতাড়ি শুভ্রকে ধরে ওর গাড়িতে ওঠালো। আমি মামনিকে আর সবাইকে ফোন করে বলে দিয়েছি, কিন্তু বুঝতে পারছি না কিভাবে সবাইকে বলবো যে শুভ্র অ্যাক্সিডেন্ট আমার জন্য হয়েছে। ভাবনার মাঝেই হসপিটালে এসে পৌঁছালাম। ছেলেটা গিয়ে ডক্টর, ওয়ার্ড বয়কে ডেকে আনল। ওরা শুভ্রকে নিয়ে ভেতরে চলে গেল। আমি পিছনে যেতে নিলেই ছেলেটা বলল, চিন্তা না করে দোয়া করুন, ওনার যেন কিছু না হয়। আমি থেমে গিয়ে বললাম, আপনি ভেতরে যাবেন না? ছেলেটা মুখটা ছোট করে বলল, সরি আমি যেতে পারবো না। অ্যাকচুয়ালি আজকেই লন্ডন থেকে ফিরেছি। বাসায় পৌঁছানোর কথা 11টায়, আর এখন সেখানে 1টা বেজে গিয়েছে। বাসার সবাই আমাকে নিয়ে খুব প্রসেসিভ, আর একটু লেট হলেই টেনশন করবে। ফোনে চার্জও নেই যে জানিয়ে দেব আসি। হ্যাঁ, ছেলেটাকে থ্যাঙ্কস জানিয়ে চলে এলাম। কিছুক্ষণ পরই সবাই চলে এলো। মামনি এসেই বলল, রোজ এসব কি করে হলো? ভয় আমি কোনো কথা বলছি না, শুধু কান্না করে যাচ্ছি আর আল্লাহকে ডাকছি শুভ্র যেন কিছু না হয়। মামনি কান্না করতে করতে অসুস্থ হয়ে গিয়েছে। ভাইয়া আমাকে টেনে একটু দূরে এনে বলল, রোজ এসব কিভাবে হলো? ভাইয়াকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। ভাইয়াও আমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে অ্যাটলিস্ট বল রোজ। ভাইয়াকে এক এক করে সব বললাম। আমার কথা শুনে ভাইয়া হতাশ হয়ে বলল, তুই এটা কি করলি রোজ? শুভ্রকে এভাবে হার্ট করলি? শুভ্র তোকে অনেক ভালোবাসে, সেটাও অনেক আগে থেকে রোজ। আমি অবাক হয়ে বললাম, তুমি এসব জানো ভাইয়া? ভাইয়া জোরে একটা শ্বাস নিয়ে বলল, হ্যাঁ আমি সব জানি। আমি কাঁদতে কাঁদতে বললাম, তাহলে আমাকে কেন জানাওনি? ভাইয়া কিছু বলবে তার আগে ডক্টর এলো। ডক্টরকে বের হতে দেখে আমি চলে এলাম, তবে ডক্টর মুখটা কালো করে রেখেছে, যেটা দেখে আমার শরীর কাঁপছে।
আমার শুভ্র ঠিক আছে তো? ডক্টরকে চুপ থাকতে দেখে বললাম। ডক্টর, আপনি চুপ করে আছেন কেন? শুভ্র ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? আমরা দেখা করতে পারি ওর সাথে? প্লিজ চুপ না থেকে বলুন। ডক্টর একটু চুপ থেকে বলল, দেখুন, অপারেশন আমরা করেছি। 24 ঘন্টা গেলে ওনার সেন্স আসবে। ডক্টরের কথায় সবাই স্বস্তির নিঃশ্বাস নিল। কিন্তু একটু পরই ডক্টর আবার বলল, তবে একটা প্রবলেম আছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কি প্রবলেম ডক্টর? ডক্টর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওনার ব্রেইনে আগে থেকেই প্রবলেম ছিল। আর এটা আপনারা সবাই মেবি জানেন, যেটাকে ব্রেইন ডিসঅর্ডার বলা হয়ে থাকে। আর আজকের অ্যাক্সিডেন্ট ওনার ব্রেইনে এফেক্ট ফেলেছে, যার কারণে আজ হোক বা কাল, ইনফ্যাক্ট যে কোনো সময় ওনার মেমোরি লস হয়ে যেতে পারে। ডক্টরের কথায় মামুনি ধপ করে বসে পড়ল। সবার মাঝে পিনপনতা বিরাজ করছে। আর আমি দুপা পিছিয়ে গেলাম। তখনই ডক্টর বলল, রিল্যাক্স, যদি ভাগ্য ভালো হয় তবে ওনার মেমোরি লস নাও হতে পারে। এখন সবটা ভাগ্যর ব্যাপার। উনি এখন এরকম একটা জায়গায় দাঁড়ানো, প্রতিটা মোমেন্টে ভাগ্য কি চায় মনে রাখতে হবে। ভাগ্য সহায় থাকলে মেমোরি লস হবে না, আর যদি ভাগ্য ওনার সাথে খেলে তবে ওনার মেমোরি লস তখন হবে। সেটা হোক আজ, কাল বা কয়েক বছর পর। আর মেমোরি লস হলেই বোঝা যাবে উনি আসলে কি ভুলে গিয়েছে। অনেক কিছু মনে থাকবে, আবার অনেক কিছুই ভুলে যাবে। এখন আপনারা আল্লাহকে ডাকুন যেন ভাগ্য সহায় থাকে। আর একটা কথা, ওনার পিঠে আঘাতের দাগ, মেবি বেল্ট বা অন্য কিছুর আঘাত। আমি মেডিসিন দিয়ে দেব, ঠিক হয়ে যাবে বলে ডক্টর চলে গেল। মামুনি এতক্ষণে সেন্সলেসও হয়ে গিয়েছে। আঙ্কেলও নিঃশব্দে কেঁদে চলেছে। আমার আম্মুও তখন থেকে কাঁদছে। বাসায় দিদা আছে, দিদা যদি এসব জানে। এই সব কিছুর জন্য একমায় আমি দায়ী। হঠাৎ ভাবলাম, ভাগ্য যদি সহায় থাকে, বলল ডক্টর, আল্লাহ হয়তো আমাদের উপর রহম করতে পারে, তাই বললাম, শুভ্রকে প্লিজ এই ব্যাপারে কেউ কিছু বলো না। ডক্টর তো বলল ভাগ্য সহায় থাকলে শুভ্র ভাইয়ের কিছু হবে না, তাই জানিও না। ভাগ্য হয়তো সহায় থাকতেও পারে। আমার কথায় সবাই হ্যাঁ বলল। পরের দিন সকালে শুভ্র সেন্স এলো। শুভ্র চোখ না খুলেই আসতে বলল, রেড রোজ। আমি হতবাক হয়ে তাকিয়ে আছি। সবাই আমার দিকে তাকানো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। শুভ্র আস্তে আস্তে চোখ খুলতেই মামুনি বলল, শুভ্র এখন কেমন লাগছে? শুভ্র সবার সাথেই কথা বলল। আমি শুভ্র কাছে যাওয়ার সাহস পাচ্ছি না। এরপর একে একে সবাই বেরিয়ে গেল। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে শুভ্র বলল, এখান থেকে বেরিয়ে যা রোজ। তোকে আমি মুক্তি দিয়ে দিয়েছি, তুই মুক্ত। এখন থেকে তুই যা ইচ্ছে তাই করতে পারবি। আমার সামনে থেকে চলে যা প্লিজ। আজ থেকে আমাদের রিলেশন জাস্ট কাজিন। আমি দাঁড়িয়ে কান্না করতে লাগলাম। শুভ্র চেঁচিয়ে বলে উঠল, জাস্ট গেট আউট। আমি দৌড়ে বেরিয়ে এলাম। এটা তো হওয়ারই ছিল, আমি যা করেছি। তারপর শুভ্র কেন আমার সাথে রিলেশন রাখবে?
আর আমি নিজেই তো সব শেষ করেছি। তবে এটা ভেবে শান্তি পাচ্ছি যে শুভ্র সব মনে আছে। আবার ডক্টর তো বলল যে কোনো সময়ে। না না, কোনো বাজে থিঙ্ক মনে আনব না। কিছু হবে না আমার, শুভ্র কিছু না। 4 দিন পর শুভ্রকে বাড়ি নিয়ে গেল। ইদানিং কিছুই ভালো লাগে না শুভ্রকে ছাড়া। আগের দিনগুলো খুব মিস করি। দেখতে দেখতে 1 মাস কেটে গিয়েছে। এই 1 মাস শুভ্র আমার সাথে কথা বলেনি। আমি মাঝে মাঝেই গিয়েছি ওকে দেখতে। আজকে মামুনি বলায় আবার এসেছি। শুভ্র সোফায় বসে ফোন চাপছে। আগের মতো চেহারায় উজ্জ্বলতা নেই। কেমন চোখ, মুখ ফোলা, চোখের নিচেও স্পট। এর মাঝে মামুনি এসেই বলল, চল রোজ, শুভ্র চল। আমি কিছু বুঝতে না পেরে বললাম, কোথায় যাব? মামুনি আমার হাত ধরে বলল, তোর আর শুভ্র জন্য ড্রেস কিনব। বলে টেনে এনে গাড়িতে বসালো। শুভ্র চেহারায় রাগটা স্পষ্ট। হয়তো আসতে চায়নি, মামুনি জোর করে এনেছে। গাড়ি চলছে আপনমনে, কতক্ষণ পর এসে পৌঁছালাম। মামুনি শপিং করেই যাচ্ছে, কিন্তু কেন বুঝতে পারছি না। এর মাঝে শুভ্র একটা ছেলের সাথে ধাক্কা খেল। মামুনি কেনাকাটা করছে, আমি বেরিয়ে এলাম। আরে এটা তো উইদিনের ছেলেটা, তাই বললাম, আরে আপনি? ছেলেটা মুচকি হাসি দিল। শুভ্র ভ্রু কুঁচকে তাকাতেই আমি বললাম, শুভ্র সেদিন উনি তোমাকে ওনার গাড়িতে হসপিটালে নিয়ে গিয়েছিল। আমার কথায় শুভ্র তাকিয়ে বলল, থ্যাংক ইউ। ছেলেটা আবারও মুচকি হেসে বলল, এটা আমার রেসপন্সিবিলিটি। শুভ্র ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটাও তাই। আমি হেসে বললাম, কোথায় হারিয়ে গেলেন? শুভ্র মুচকি হাসি দিয়ে বলল, আজ আসি কেমন? আমিও বাই দিয়ে হাঁটা দিতেই ছেলেটা বলল, ভাইয়া। অমনি শুভ্র দাঁড়িয়ে গেল। ছেলেটা দৌড়ে এসে বলল, আরে তোমার নাম বলে যাও। দেখো আমি কাউকে আপনি করে বলতে পারি না, তাই তুমি করেই বললাম। আর আমার ভাই নেই। এছাড়াও তুমি আমার বড় হবে, তাই ভাইয়া বললাম। আমি হাঁ করে তাকিয়ে আছি। এই ছেলেটা এত কথা বলে? শুভ্র হাসি দিয়ে বকল, আমার নাম শুভ্র চৌধুরী। তোমার নাম কি? ছেলেটাও মিষ্টি হাসি দিয়ে বলল, শুভ খান। এখন আসছি, আল্লাহ চাইলে আবার দেখা হবে। বলে চলে গেল শুভ্র। শুভর যাওয়ার পানে তাকিয়ে রইল। মামুনি ডাক দিতেই আমরা চলে গেলাম। মামুনি শপিং করেছে ইচ্ছে মতো। এখান থেকে মামনিদের বাড়িতেই গেলাম। বাড়িতে এসে আরেক দফা অবাক হলাম। শুভ্র, ফুপি আর চাচ্চুরাও এসেছে। এর মাঝে এখানে রাহি এসে বলল, এখানে কি হচ্ছে আন্টি? আন্টি কিছু বলতে যাবে রাহি আবার বলল, আমি আপনাদের একটা কথা জানাতে এসেছি। আপনারা কি জানেন শুভ্র অ্যাক্সিডেন্ট কার জন্য হয়েছে? আমি চমকে উঠলাম, রাহি কি জানে? শুভ্র রাহির কাছে গিয়ে বলল, কার জন্য হয়েছে মানে? আমার অ্যাক্সিডেন্ট আমার ভুলে হয়েছে। রাহি মুখটা বাঁকিয়ে বলল, আসলেই ভুল রোজকে ভালোবেসে ভুল করে। তোমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। মামুনি রাহির সামনে এসে বলল, মানে এসব কি বলছো তুমি? রাহি একে একে সবটা বলল। আমি আর শুভ্র অবাক, ও জানল কি করে? রাহি সবটা বলতেই মামুনি বলল, রোজ তুই? আমি মাথা নিচু করে আছি। শুভ্র ফুপি বলল, কি অলক্ষী মেয়ে দেখেছ, আমাদের ছেলেটাকে মারতে বসেছিল। এর মাঝে শুভ্র আরেক ফুপি বলল, এ তো অপয়া মেয়ে ভাবি। এর সাথে আপনি শুভ্র বিয়ে দিতে চেয়েছিলেন? আমি অবাক হয়ে তাকাতেই মামুনি বলল, হ্যাঁ, এর জন্যই এত শপিং করেছি।
ভেবেছিলাম তোকে আর শুভ্রকে এখন বলবো, কিন্তু তুই এটা কি করে করলি রোজ? শুভ্র ফুপি আবার বলল, এই মেয়ে এখনো দাঁড়িয়ে আছিস কেন? এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। তোর মতো অলক্ষীর ছায়াও শুভ্রকে মারাতে দেব না। আমি নীরবে চোখের পানি ফেলছি, হঠাৎ শুভ্র চেঁচিয়ে বলে উঠল, স্টপ ইট, আই সেইড স্টপ ইট। হাউ ডেয়ার ইউ ফুপি? সাহস কি করে হলো রোজকে এসব বলার? শুভ্র আমার হাত ধরে বলল, এই মেয়েটাকে দেখছো রোজ? এই মেয়েটা আমার প্রাণভোমরা, আর তোমরা ওকে অলক্ষী বলছো? আমার সামনে বসে, আমারই বাড়িতে বসে। আমার গার্লফ্রেন্ড, সরি, আমার হবু বউকে অপয়া বলছো? এত বড় সাহস কে দিয়েছে তোমাদের? আর আমাকে রোজের ছায়া মারাতে দেয়ার তোমরা কে? কসম আল্লাহর, তোমাদের জায়গায় অন্য কেউ থাকলে আর রোজকে এসব বলার সাহস করলে তার জিহ্বাটা আমি টেনে ছিঁড়ে ফেলতাম। এসেছো মেহমান হয়ে, সেভাবে থাকো। বিয়েতে মজা করো, খাও দাও, এরপর চলে যাও। শুভ্র কথা শুনে চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ল। তবে সেটা আনন্দের আমি হারাইনি। আমি হারিয়ে ফেলিনি আমার শুভকে। আমি জানতাম শুভ্র এখনো আমাকে ভালোবাসে। আমার জল্লাদ বয়ফ্রেন্ড আমার স্বামী হবে। শুভ্র চিরদিনের জন্য আমার হবে। আমি আর কোনোদিন শুভ্রকে কষ্ট দেব না। এটা নিজের কাছে নিজেই প্রমিস করলাম। যত যাই হয়ে যাক না কেন, শুভ্রকে কষ্ট দেব না। শুভ্র এখনো আমার হাত শক্ত করে ধরে রেখেছে। শুভ্র কথা শুনে ওর ফুপিরা রেগে বলল, শুভ্র এসব কি বলছিস তুই? একটা বাইরের মেয়ের জন্য? বাইরের মেয়ে শুনে মামনিও রেগে গেল। কিন্তু মামনি কিছু বলার আগেই শুভ্র বলল, ওয়েটকে বাইরের মেয়ে? এখনো তোমরা এসব কথা বলছো? তোমাদের সাহস অনেক, মানতে হবে। এবার আমার কথা মন দিয়ে শোনো। রোজ কোনো বাইরের মেয়ে না, ওকে? তোমরা মেবি ভুলে গিয়েছ, রোজ আমার কাজিন, আম্মুর বোনের মেয়ে, রেড রোজ। আর এখন ওর আরও একটা পরিচয় আছে। ও এই চৌধুরী বাড়ির হবু বউ। আর 2 দিন পর এই বাড়ির বউ হবে। আর আমি তোমাদের ওয়ার্ন করছি, খবরদার রোজকে নিয়ে আর একটাও বাজে কথা বলবে না। মামনি শুভ্রকে থামিয়ে ওনাদের বলল, শোনো, আমি একটু রেগে গেলেও আমার ভাগ্নিকে যাতা বলতে পারি না। আর আমার ভাগ্নিকে বাইরের মেয়েও বলতে পারি না। তোমরা আর দয়া করে অশান্তি করো না। শুভ্র এবার রাহিকে বলল, রাহি, তুমি এসব কি করে জানো? ওই দিন তো তুমি কলেজে ছিলে না? রাহি আমতা আমতা করে বলল, আমি তোমার পিছনে গিয়েছিলাম। ভেবেছিলাম আমাকে নিয়ে রোজ তোমাকে ডাউট করবে। যদি এরকম হয় তাহলে আমি সব সত্যি বলবো। এবার আমি মুখ খুলে বললাম, তা কোনো সত্যি রাহি আপু? এটাই যে তুমি সেদিন আমাকে দেখে ইচ্ছে করে শুভ্রকে জড়িয়ে ধরেছিলে, যাতে করে আমি শুভ্রকে ভুল বুঝি? রাহি চমকে গিয়ে বলল, এসব কি বলছো? শুভ্র চোখ মুখ শক্ত করে বলল, রাহি, তুমি ইচ্ছে করে এটা করেছিলে? হাউ ডেয়ার ইউ, ড্যাম ইট! তুমি আর কোনোদিন আমার সামনে আসবে না। তাহলে আমি তোমার কি অবস্থা করব তুমি কল্পনাও করতে পারবে না। এখন এখান থেকে চলে যাও, গেট আউট। রাহি তাড়াতাড়ি চলে গেল। কেন যেন মনে হচ্ছে ভয় পেয়ে চলে গেল। রাহি কি কিছু লুকোচ্ছে? এর মাঝে মামনি আমার হাত ধরে বলল,
রোজ তুই নিশ্চয় অবাক হয়েছিস তাই না? আমি মাথা নাড়লাম। মামুনি হেসে বলল, তোর বাবা, মা, রোদও সব জানে। আমি জানি তোরা খুব ভালো থাকবি। আর তুই আর শুভ্র তো একে অপরকে ভালোবাসিস। আমরা তো ভেবেছিলাম তোরা রাজি হবি কি না। যাক, ভালোই হলো 2 দিন পর তোদের বিয়ে। আজ মেহেন্দি, আগামীকাল গায়ে হলুদ, পরশুদিন বিয়ে। আমি মিনমিন করে বললাম, এত তাড়াতাড়ি কেন মামুনি? মামুনি মুচকি হেসে বলল, সবার ইচ্ছে রে মা। এখন জাগিয়ে রেস্ট নে। আমরা বিকেলে এখান থেকে কমিউনিটি সেন্টারে চলে যাব। আমি হ্যাঁ বলে উপরে চলে এলাম। একটু পর শুভ্র উপরে এসে ওর রুমে গেল। আমি পা টিপে টিপে শুভ্র রুমে এলাম। আমাকে দেখে শুভ্র ভ্রু কুঁচকে বলল, এখানে কেন এসেছিস? আমি ছলছল চোখে দাঁড়িয়েছিলাম। শুভ্র কথা শুনে দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরলাম। শুভ্র যে অনেক অবাক হয়েছে এটা বুঝেছি। ফুপিয়ে কান্না করতে করতে বললাম, তুমি আমাকে এত ভালোবাসো কেন? শুভ্র চুপ করে দাঁড়িয়ে আছে। আমি শুভ্রকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তোমার আমার সাথে কথা বলতেই হবে। আমি জানি সেদিন আমি তোমাকে হার্ট করেছি। কিন্তু বিশ্বাস করো, সামিরের কথা রেগে বলেছিলাম। আমি শুধু তোমাকেই ভালোবাসি। শুভ্র তবুও চুপ করে আছে দেখে ওর বুক থেকে সরে বললাম, তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে আমি এই বিয়ে ভেঙে দেব। অমনি গালে ঠাস করে চড় পড়ল। আম্মু গো বলে চেঁচিয়ে উঠলাম। তাকিয়ে দেখি শুভ্র দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে। আমি শুকনো ঢোক গিললাম। শুভ্র রেগে বলল, কি বললি তুই? তুই এই বিয়ে ভেঙে দিবি? যা তো দেখি নিচে গিয়ে বল। আমিও দেখি তোর কত সাহস। মনে মনে বললাম, জল্লাদ ইজ ব্যাক। এরপর মুখে হাসি ফুটিয়ে বললাম, এমা আমি মজা করছিলাম। তুমি কথা বলছিলে না কেন? শুভ্র একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, তুই আমাকে রেখে চলে গেলি। এক মুহূর্তে আমার পুরো পৃথিবীটা থমকে গিয়েছিল। তোকে আমি অনেক ভালোবাসি রোজ। যদি এমন কোনোদিন হয় যে আমি কোনো কারণে সব ভুলে যাই, তবুও আমি তোকে ভুলে যাব না। আমার রক্তে মিশে আছিস তুই। কোনোদিন আমাকে ছেড়ে যাস না প্লিজ। আমাকে প্রমিস কর কোনোদিন কোনো কারণে তুই আমাকে ফেলে চলে যাবি না। আমি শুভ্রকে আবার জড়িয়ে ধরলাম। শুভ্র এটা কেন বলল? যে যদি এমন কোনোদিন হয় যে আমি কোনো কারণে সব ভুলে যাই, তাহলে কি শুভ্র ওর প্রবলেমটা জেনে গিয়েছে? শুভ্র আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। হঠাৎ আমার কাঁধ ভেজা লাগল। তার মানে শুভ্র কাঁদছে? শুভ্রকে টেনে সামনে আনলাম। হ্যাঁ, শুভ্র কাঁদছে। আমি অবাক হয়ে বললাম, শুভ্র তুমি কাঁদছ কেন? শুভ্র আবারও একটা কথাই বলল, আমাকে কোনোদিন ছেড়ে যাস না। আমি শুভ্র চোখের পানি মুছে দিয়ে বললাম, মৃত্যুর আগ পর্যন্ত ছেড়ে যাব না। শুভ্র আমার কপালে চুমু দিয়ে বলল, এবার তোর রুমে যা। যদিও এটাই তোর পার্মানেন্ট রুম, কিন্তু বাইরের লোকেদের চিনিস তো। আমি চাই না তোকে নিয়ে কেউ আজে বাজে ভাবনা ভাবুক। আমি মুচকি হাসি দিয়ে চলে এলাম। বিকেলে আমরা এখান থেকে কমিউনিটি সেন্টারে গেলাম। আর আমাদের বাড়ি থেকেও সবাই এসেছে। বিয়ে অবশ্য বাড়িতেই হতো আমাদের, কিন্তু আমি আর শুভ্র কাজিন হওয়াতে বিপত্তি হয়েছে। বিকজ আমার আর শুভ্র রিলেটিভ সেম। বিশেষ করে শুভ্র আর আমার মামা বাড়ি এক। তো ওনারা আমাদের বাড়ি আসবে নাকি শুভ্র বাড়ি যাবে?
তাই কমিউনিটি সেন্টারে বিয়ে হচ্ছে। সবাই সবার রুমে চলে এলাম, কারণ রাতে আবার মেহেন্দি। এখন যতটুকু পারি সবাই রেস্ট নিয়ে নিচ্ছি, তবে বেশিক্ষণ আর রেস্ট নিতে পারলাম না। 1 ঘন্টা পরই সবাই এলো আমাকে সাজাতে। একটা সবুজ কালার লেহেঙ্গা পরিয়েছে আমাকে, চোখে মোটা করে কাজল দেয়া, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, গলায় সবুজ স্টোনের নেকলেস, কানে বড় সবুজ কানের দুল। নিজেকে আয়নায় দেখে নিলাম, অতটাও খারাপ লাগছে না। হিহি। সবাই আমাকে নিয়ে নিচে এলো। দারুণভাবে সাজানো হয়েছে। রাত হওয়াতে ঝাড়বাতিগুলো বেশি জল জল করছে। নিচে আসতেই দেখলাম এক কোনায় দাঁড়ানো শুভ্র। শুভ্র সবুজ পাঞ্জাবি পরেছে, সবুজের মাঝে গোল্ডেন কালার স্টোন বসানো বুকের কাছে, সাথে ব্ল্যাক কালার জিন্স প্যান্ট পরা, চুলগুলো স্পাইক করা, হাতে ব্র্যান্ডের ঘড়ি, ঠোঁটের কোণে মুচকি হাসি। আমাকে নিচে আনার পর শুভ্র এদিকে এলো। শুভ্র এদিকে আসতেই কাজিনরা বলল, শুভ্র ভাইয়া তুমি এখানে কেন এসেছ? শুভ্র ভ্রু কুঁচকে বলল, ওই কুটনির দল আমার বউয়ের কাছে আমি আসব না। শুভ্র মুখে বউ শুনে মনের মাঝে যেন এক শীতল বাতাস বয়ে গেল। আমি শুভ্র বউ হতে চলেছি, শুধুই শুভ্র। এদিকে ওরা চেঁচামেচি করছে। শুভ্র শান্তভাবে বলল, আমি রোজকে মেহেদি লাগিয়ে দেব। শুভ্র কথায় চোখ কপালে তুলে বললাম, তুমি মেহেদি দিতে পারো? শুভ্র ভাব নিয়ে বলল, কি মনে হয়? বলে আমার হাত ধরে স্টেজে নিয়ে এলো। এরপর এক হাতে আর্টিস্ট, আরেক হাতে শুভ্র মেহেদি লাগাতে শুরু করল। সবাই সিটি বাজাচ্ছে, আমি হা করে তাকিয়ে আছি। আল্লাহ, আমার হাতটা বুঝি গেল। আর্টিস্ট আর শুভ্র একরকম চ্যালেঞ্জে আছে, কে আগে কত সুন্দর করে মেহেদি দিতে পারে। সবাই টাইম দেখছে। অতঃপর 1 ঘন্টা পর শুভ্র চেঁচিয়ে বলল, ইয়েস আই এম উইনার। শুভ্র চেঁচানো শুনে হাতের দিকে তাকালাম। তাকিয়ে আমি, এটা শুভ্র দিয়েছে। একটু পর আর্টিস্টের দেয়া হলো। দুটোই সুন্দর হয়েছে, তবে শুভ্ররটা অসম্ভব সুন্দর হয়েছে। ছেলে হয়ে এত ভালো মেহেদি দেবে ভাবতে পারিনি। ডিজাইনের মাঝে শুভ্র নামও আছে। গান বাজনার মধ্যে দিয়ে মেহেন্দি শেষ হল। পরের দিন আজকে গায়ে হলুদ। সবাই এটা ওটা কাজ করছে। আমি একটা চেয়ার নিয়ে বসে চিপস খাচ্ছি। দূরে শুভ্র সবার সাথে আড্ডা দিচ্ছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সবাই আমাকে সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। আজকে আমাকে হলুদ লেহেঙ্গা পরিয়েছে, সাথে সব ফুলের গয়না, ঠোঁটে খয়েরি লিপস্টিক, চোখে কাজল সাজিয়ে স্টেজে নিয়ে এলো আমাকে। শুভ্র আগে থেকেই স্টেজে বসা। শুভ্র আজকে হলুদ পাঞ্জাবি পরেছে, সাথে হোয়াইট কালার জিন্স প্যান্ট, হাতে হোয়াইট বেল্টের ঘড়ি, সিল্কি চুলগুলো কপালে পড়ে আছে, ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলিয়ে রেখেছে। আমি মনে মনে ভাবছি, এই ছেলেটা এত সুন্দর কেন? আর ওর ওই হাসি, হায়, যে কোনো মেয়েকে ঘায়েল করতে। শুভ্র ওই হাসিই যথেষ্ট। ভাবনার মাঝে কখন যে স্টেজে এনেছে আমাকে বুঝিনি। শুভ্র তুড়িতে আমার ধ্যান এলো। শুভ্র ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, আর আমি লজ্জায় মাথা নিচু করে আছি। শুভ্র দুষ্ট হাসি দিয়ে বলল, কি গো রেড রোজ বেবি, আমাকে নিয়ে ভাবছিলে বুঝি? আমি ভেঙচি কেটে বললাম, হু বয়েই গিয়েছে আমার। শুভ্র বড় শ্বাস নিয়ে বলল, এত মিথ্যে কি করে বলিস? আমি মুচকি হাসি দিলাম। একটু পর এক এক করে সবাই হলুদ লাগালো। আমাকে শুভ্র ভূত বানিয়ে ফেলেছে। কত বড় পাজি ছেলে ভাবা যায়। হলুদের পর্ব শেষ করে রুমে চলে এলাম।
আজকে অনেক টায়ার্ড লাগছে, তাই বিছানায় শুতেই ঘুমিয়ে পড়লাম। লাল লেহেঙ্গা আর গা ভর্তি গয়না পরে বসে আছি। একটু পরই শুভ্রর সাথে আমার বিয়ে, আর একটু পর আমার জীবনটা পাল্টে যাবে। এখনো আমি আমার আম্মু, বাবার মেয়ে, ভাই আর বোন। আর একটু পর থেকে আমি হব কারো বউ, কারো বাড়ির বউ, যদিও তারা আমার আপন। কিন্তু তবুও বুকের ভেতর খুব কষ্ট হচ্ছে। সবাইকে ছেড়ে চলে যেতে হবে ভেবে। যে বাড়িতে বড় হয়ে ওঠা, যাদের কাছে বড় হয়েছি, যেই বাবার হাত ধরে প্রথম হাঁটা শিখেছি, যেই আম্মুকে দেখে প্রথম কথা বলেছি, যেই ভাইয়ার কাঁধে চড়েছি, সবাইকে ছেড়ে কি করে থাকবো আমি? ভাবতেই চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। একটু পরই আমাকে ধরে স্টেজে নিয়ে এলো। কাজী বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। শুভ্রকে কবুল বলতে বলার সাথে সাথে শুভ্র কবুল বলে দিয়েছে। এরপর আমার কাছে এলো, আমি কিছু বলছি না, শুধু কেঁদে যাচ্ছি সমানে। সবাই কবুল বলতে বলছে। অনেকক্ষণ পর আমি কবুল বললাম। এরপর রেজিস্ট্রি পেপারে সাইনের পালা। তখনও আমি সহজে সাইন করছি না, বুক ফেটে কান্না আসছে। ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া মুচকি হেসে বলল সাইন করতে। আমি জানি আমার মতো ভাইয়ারও কষ্ট হচ্ছে। এরপর আমি সাইন করে দিলাম। আমার আর শুভ্র বিয়ে কমপ্লিট হল। এখন বিদায়ের পালা। নিজেকে আর সামলাতে পারলাম না। ভাইয়াকে ধরে হাউমাউ করে কেঁদে দিলাম। বাবা আর আম্মুও কান্না করছে। আমাকে ধরে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। গাড়ি চলল শুভ্রদের বাড়ির উদ্দেশ্যে। শুভ্র আমার বাম হাত শক্ত করে ধরে বলল, প্লিজ রোজ এভাবে কাঁদিস না। নিজের কাছে নিজেকে খুব অপরাধী লাগছে। যদি পারতাম তোকে এক ফোঁটাও চোখের পানি ফেলতে দিতাম না। আমরা কালকে যাব তো তোদের বাড়ি, প্লিজ ডোন্ট ক্রাই। শুভ্র কথায় কান্নাটা কমিয়ে দিলাম। একটু পর শুভ্র দুহাতে মাথা চেপে ধরল। গতকালও খেয়াল করেছি ব্যাপারটা, কিন্তু কিছু বলার সুযোগ পাইনি। শুভ্র হাত ধরে বললাম, কি হয়েছে? মাথায় পেইন হচ্ছে? শুভ্র মুচকি হেসে বলল, তেমন কিছু না। শুভ্র আমার মাথাটা ওর কাঁধে নিল। আমিও চুপটি করে চোখ বুজে নিলাম। গাড়ি এসে থামল শুভ্রদের বাড়ির গেটে। পুরো বাড়ি ঝাড়বাতি দিয়ে সাজানো। গাড়ি থেকে নামতেই শুভ্র আমাকে কোলে নিল। আমি অবাক হয়ে বললাম, আরে কি করছো? শুভ্র দাঁত কেলিয়ে বলল, দেখে যা। এরপর আমাকে নিয়ে ভেতরে এলো। সবাই মিটিমিটি হাসছে আর আমার লজ্জা লাগছে। সব নিয়ম কানুন শেষে আমাকে শুভ্র রুমে দিয়ে গেল। রুম দেখে আমি সম্পূর্ণ রুম গোলাপ দিয়ে সাজানো। তাও 1-2 কালারের গোলাপ না, অনেক ধরনের গোলাপ দিয়ে সাজানো। কতক্ষণ পর কাজিনদের টাকা দিয়ে শুভ্র রুমে এলো। শুভ্র রুমে আসতেই আমি বিছানা থেকে নেমে ওকে সালাম করতে গেলাম। শুভ্র আমাকে ধরে হেসে দিয়ে বলল, সালাম করতে হবে না, তুই সবসময় আমার বুকের মাঝে আছিস। চল বেকনিতে যাই। বেকনিতে শুভ্র কাঁধে মাথা রেখে আকাশ দেখছি। চাঁদের আলোয় বেলকনি আলোকিত হয়ে গিয়েছে। জ্যোৎস্না রাতে এভাবে ভালোই লাগছে। এতদিন যে বয়ফ্রেন্ড ছিল সে আমার স্বামী। শুভ্র আবার মাথায় হাত দিল। ওর চোখ মুখ কেমন লাগছে তাই বললাম, শুভ্র তুমি ঠিক আছো? তোমার কি মাথা ব্যথা করছে? শুভ্র আমাকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ রে রেড রোজ, আমি ঠিক আছি। শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। কেন জানি না মনটা অস্থির অস্থির লাগছে। হঠাৎ শুভ্র আমাকে কোলে তুলে নিল।
আচমকা এমন হওয়ায় কিছুটা ভরকে গেলাম। শুভ্র ভ্রু নাচিয়ে চোখ ছোট ছোট করে বলল, কি রে, কি হলো? আমি দুহাতে শুভ্র গলা জড়িয়ে ধরে বললাম, কিছু হলে কান্না করত। আর ছেলে মেয়ে কিছুই হয়নি বলেই জিহ্বা কামড় দিলাম। শুভ্র দাঁত কেলিয়ে তাকিয়ে থেকে বলল, তাহলে চল হওয়ার ব্যবস্থা করি। লজ্জায় আমি শুভ্র বুকে মুখ লুকালাম। শুভ্র আমাকে কোলে নিয়ে রুমে এলো। আমি এখনো শুভ্র কলার চেপে ধরে আছি। শুভ্র আমাকে বিছানায় শুইয়ে দিতেই আমি হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেললাম। শুভ্র আমার কানের কাছে মুখ এনে স্লো ভয়েসে বলল, মুখ ঢেকেছিস কেন? উম্মম তোকে দেখতে দিবি না? আমি মুখ ঢাকা রেখেই বললাম, না, লজ্জা লাগে। শুভ্র একটু শব্দ করে হেসে বলল, চল, তোর সব লজ্জা আজকে আমি ভেঙে দেব। বলে শুভ্র আমার হাত সরালো। কিন্তু আমি চোখ বন্ধ করে আছি। শুভ্র এগিয়ে এসে আমার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। আমি শুভ্র কলার দুহাতে চেপে ধরে আছি। আমাদের ভালোবাসা এই রাতে পূর্ণতা পেল। আকাশের চাঁদটাও সাক্ষী হয়ে রইল। সকালে ঘুম ভাঙতে পিটপিট করে চোখ খুললাম। চোখ খুলতেই নিজেকে শুভ্র বুকে আবিষ্কার করলাম। শুভ্র এখনো ঘুমিয়ে আছে, সিল্কি চুলগুলো কপালে পড়ে আছে। মুচকি হেসে শুভ্র কপালে চুমু দিতেই শুভ্র চোখ বন্ধ রেখেই মুচকি হেসে বলল, আমার ঘুমের ফায়দা ওঠাচ্ছিস রেড রোজ? আমি চোখ বড় বড় করে তাকিয়ে বললাম, তুমি ঘুমাওনি? শুভ্র চোখ খুলে চোখ টিপ মেরে বলল, নো বেবি, আমি দেখছিলাম তুমি কি করো। আমি শুভ্রকে ছাড়িয়ে উঠে বললাম, হু হু ঢং, হাত ছাড়ো। শুভ্র হাত ধরে টান দিয়ে আমাকে ওর বুকের সাথে মিশিয়ে বলল, আর একটু হয়ে যাক রোমাঞ্চ। আমি গোল গোল চোখ করে বললাম, নো, এ ছাড়ো, উঠতে হবে। বলে ছাড়িয়ে উঠে গেলাম। শাড়িটা ঠিক করে ওয়াশরুমে চলে গেলাম। গোসল শেষ করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম। শুভ্র গাল ফুলিয়ে বসে আছে, ভ্রু কুঁচকে বললাম, কি হয়েছে? গাল ফুলিয়ে আছো কেন? শুভ্র ভেঙচি কেটে বলল, তুই জেনে কি করবি? বলে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আমি ক্যাবলার মতো বিছানায় বসে আছি। কতক্ষণ পর শুভ্র তোয়ালে পরে বেরিয়ে এলো। শুভ্রকে এভাবে দেখে আমার চোখ রসগোল্লা হয়ে গিয়েছে। আমি হা করে থেকে চেঁচিয়ে বললাম, এই এভাবে কেন এসেছ? লজ্জা করছে না? শুভ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে আরেকটা তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বলল, এত ঢং কি করে পারিস তুই? রাতে আমার সবকিছু দেখে এখন সকালবেলা নাটক করছিস? হাউ ফানি ব্যাপার রোজ। আমি ওর কথা শুনে চুপ করে রইলাম। বুঝলাম কিছু বলা মানে মান সম্মান নিয়ে টানাটানি। একটু পর কাজিনরা ডাকতে এলো। আমার মামাতো বোন নায়লা এসে বলল, ভাবি নিচে তোমাকে ডাকে। আমি চোখ গরম দিয়ে বললাম, এই ভাবি বলছিস কেন? ততক্ষণে শুভ্র চেঞ্জ করা হয়ে গিয়েছে। শুভ্র হাসতে হাসতে বলল, তুই ওর ভাইয়ের বউ তাই? মামুনির ডাকে নিচে চলে এলাম। নিচে আসতেই শুভ্র ফুপি বলল, নতুন বউ এত বেলা করে ঘুমায় বুঝি? বাবা, মা কি কিছু শিখিয়ে পাঠায়নি? শুভ্র কিছু বলার আগেই মামুনি বলল, নতুন বউ হওয়ার আগে ও আমার ভাগ্নি, আর ও এ বাড়ির বউ না মেয়ে হয়ে থাকবে। ওনারা মুখ বাঁকালো। সবার সাথে আড্ডা দিতে দিতে দুপুর হয়ে গেল। বিকেলে আবার রিসেপশন পার্টি। এর জন্য দুপুর থেকেই আমাকে সাজানো শুরু করে দিয়েছে। মামুনি এসে ব্ল্যাক ডায়মন্ড জুয়েলারি দিয়ে গিয়েছে। ব্ল্যাক লেহেঙ্গা শাড়ি পরিয়েছে আমাকে।
সাজা শেষে আমাকে নিচে নিয়ে এলো। পুরো বাড়ি মানুষ দিয়ে ভর্তি। নিচে আসতেই দেখলাম শুভ্র দাঁড়ানো। মূলত ভাইয়ার সাথে কথা বলছে। বাড়ির সবাইকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম। শুভ্র ব্ল্যাক কালার স্যুট পরেছে, ব্ল্যাক শুজ, ব্ল্যাক ডায়মন্ড ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা। হঠাৎ শুভ্র স্টেজে গিয়ে বলল, এখন আমাদের সবাইকে গান গেয়ে শোনাবে। মাই বিউটিফুল ওয়াইফ মিসেস শুভ্র রোজ চৌধুরী। আমি হা করে তাকিয়ে আছি। সবাই হাততালি দিয়ে গান গাইতে বলছে। কি আর করব, সবার কথায় গান গাইতে হলো। মনে রেখো আমার এই গান, শুধু মনে রেখো আমার এই গান, শুধু মনে রেখো আমার এই গান। শুভ্র মুচকি হেসে আমার দিকে তাকিয়ে আছে। কত যে কথা মনে লুকোনো। হয়নি তোমাকে আজও শোনানো, ও হয়নি তোমাকে আজও শোনানো। শুভ্র হয়তো বুঝতে পারছে আমার এই গানের প্রতিটা কথা ওর জন্য। বলে যায় আমার এই গান, আজ বলে যায় আমার এই গান। মনে রেখো আমার এই গান, শুধু মনে রেখো আমার এই গান, শুধু মনে রেখো আমার এই গান। বাকিটা শুনে নেবেন। গান শেষে চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ল। যদি এমন দিন আসে, শুভ্র যদি আমাকে ভুলে যায়, তাহলে কি নিয়ে থাকব আমি? শুভ্র কি আমাকে ভুলে যাবে, নাকি আমার কথা ওর মনে থাকবে? সবার হাত তালিতে হুঁশ এলো। সবার আড়ালেই চোখের পানি মুছে ফেললাম। রিসেপশন শেষে আমাকে আর শুভ্রকে আমাদের বাড়িতে নিয়ে এলো। সাথে আমার কাজিনরাও এসেছে। এখানে এসে আগে রুমে চলে এলাম। মেকআপে আমার অবস্থা টাইট। তাড়াতাড়ি জুয়েলারি খুলে ওয়াশরুমে এলাম। এখন একটা লং শাওয়ারের দরকার। আমি ওয়াশরুমে এসে ঝর্ণা ছাড়তেই শুভ্র এসে বলল, এই রোজ তাড়াতাড়ি বের হও। আমাকে তুমি বলার কারণ হচ্ছে, সবাই বলেছে এখন আমাদের বিয়ে হয়েছে। আমি এখন শুভ্র বউ, তাই ও যেন আমাকে তুমি করে বলে। বলতে পারছিলই না, হাসতে হাসতে বললাম, তুমি ভাইয়ার ওয়াশরুমে চলে যাও, আমার অনেক লেট হবে। শুভ্র দাঁত কিরমির করে বলল, বউ থাকতে শালাবাবুর ওয়াশরুমে কেন যাব? আমি ভেঙচি কেটে বললাম, গেলে যাও, আর না গেলে আমি বের না হওয়া পর্যন্ত ওয়েট করো। এরপর আর কোনো কথা শুনলাম না। বুঝলাম শুভ্র চলে গিয়েছে। শাওয়ার নিয়ে বেরিয়ে এসে চুল ছেড়ে বিছানায় বসে পড়লাম। এখন একটু শান্তি লাগছে। একটু পর শুভ্র রুমে চলে এলো। শুভ্র নতুন জামাই হওয়ায় ইচ্ছেমতো খাইয়েছে ওকে। বেচারার মুখটা তখন দেখার মতো ছিল। এভাবে 2 দিন কেটে গেল। 2 দিন পর আমরা এই বাড়িতে চলে এলাম। দিন কাটতে লাগলো, এখান থেকেই কলেজ যাই। তবে ইদানিং একটা জিনিস খেয়াল করছি, শুভ্র প্রায় সময় অনেক কিছু ভুলে যাচ্ছে। এই তো সেদিন আমাকে বলল ব্ল্যাক কফি করে দিতে। আমি কফি নিয়ে রুমে আসতেই বলল, তুমি ব্ল্যাক কফি কবে থেকে খেতে শুরু করলে? আমি ভ্যাবাচ্যাকা খেয়ে বললাম, আমি কেন খাবো, এটা তো তোমার, তুমিই তো চাইলে। শুভ্র ভ্রু কুঁচকে বলল, আমি কখন কফি চাইলাম? রোজ তুমি কি আজকাল সব ভুলে যাচ্ছ? বলেই হো হো করে হেসে দিল। আর আমি অবাক হয়ে তাকিয়ে আছি। মনের মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছে। তাহলে কি শুভ্র সব ভুলে যাচ্ছে? এভাবে আমাদের বিয়ের 3 মাস হতে চলল। শুভ্র দাবি ও 3 মাস অ্যানিভার্সারি করবে। 3 মাস হতেও আর মায়ে 10 দিন বাকি। শুভ্র এখন বাবার সাথে অফিসে বসে। আমাকে সবসময় নিজেই কলেজে দিয়ে আসে। কিছুদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না, কেমন সারাক্ষণ মাথা ঘুরায়।
কিছু খেতে ইচ্ছে করে না, সবকিছুতে কেমন যেন গন্ধ লাগে, আর খেলেই বমি আসে, ফুরবল লাগে খুব। ভাবছি আজকে কলেজ থেকে ডক্টরের কাছে যাব। শুভ্র আমাকে কলেজে দিয়ে অফিসে গেল। আমিও কলেজ থেকে হসপিটালে চলে এলাম। শুভ্রকেই বলতাম, কিন্তু এখন অফিসে কাজের চাপ বেশি, তাই আমি একাই চলে এলাম। আমি যেটা ভাবছি সেটাই যদি হয়, তাহলে শুভ্রকে ওই দিনই সারপ্রাইজ দেব আমি। ডক্টর চেক আপ করে মুচকি হাসল। আমি হসপিটাল থেকে বাড়ি চলে এলাম। এদিকে দেখতে দেখতে 10 দিন কেটে গিয়েছে। পুরো বাড়িটা আজকে আবার সাজানো হয়েছে। আমি আর শুভ্র কালার মিলিয়ে ড্রেস পরেছি। আমি নীল শাড়ি পরেছি, সাথে সব নীল কালার জুয়েলারি। শুভ্র নীল কালার পাঞ্জাবি পরেছে। মনে মনে ভাবছি আজকেই তোমাকে আমি সারপ্রাইজ দেব। আমার বাড়ি থেকে সবাই এসেছে। শুভ্র আমাকে আজকেও গান গাইতে বলল। আজকেও আমি সেই গানটাই গাইলাম। গান গাওয়া শেষে শুভ্র এসে বলল, তুমি শুধু এই গানটা গাও কেন? রুমেও গুনগুন করে এই গানটাই গাও, হোয়াই? মুচকি হেসে বললাম, যাতে তুমি আমাকে ভুলে গেলে। এই গানটা আমি গাইলেই আমাকে মনে পড়ে। শুভ্র মুচকি হেসে বলল, তোমাকে আমি কোনোদিন ভুলব না রেড রোজ। আমি হেসে দিলাম, এবার কেক কাটার পালা। শুভ্র আমার হাত ধরে নিয়ে এলো। মামনি আমার হাতে নাইফটা দিল। শুভ্র আমার হাত ধরল, এরপর কেক কাটলাম। হঠাৎ খেয়াল করলাম শুভ্র মাথা ধরল। শুভ্র হাত থেকে নাইফটা ছেড়ে দু হাতে মাথা ধরে রোজ বলে চিৎকার করে বলল, আমার মাথায় খুব ব্যথা করছে। আহোহো, প্লিজ ডু সামথিং। শুভ্র পাগলের মতো চিৎকার করছে। একসময় শুভ্র সেন্সলেস হয়ে গেল। শুভ্রকে নিয়ে আমরা তাড়াতাড়ি হসপিটালে চলে এলাম। ডক্টর শুভ্রকে কেবিনে নিয়ে গেল। এদিকে আমার হাত পা কাঁপছে। মামনি আমার কাঁধে হাত রেখে বলল, শুভ্র ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মন মানছে না। একটু পরই ডক্টর এসে বলল, একটু পরই ওনার সেন্স আসবে, আর সেন্স এলেই সব বোঝা যাবে। হসপিটালের বেঞ্চের পাশে দাঁড়িয়ে আছি। কেমন একটা ভয় লাগা কাজ করছে। মামনি ডেকে বলল, শুভ্র সেন্স এসেছে। দৌড়ে কেবিনের ভেতরে গেলাম। শুভ্র শুই ভ্রু কুচকে বলল, আরে রেড রোজ আসতে। শুভ্র মুখে রেড রোজ শুনে প্রাণ ফিরে পেলাম। তার মানে শুভ্র সব ভুলে যায়নি। কতক্ষণ পর শুভ্র বলে উঠল, এই তুই এরকম সং সেজেছিস কেন? এবার যেন আমার কলিজা কেঁপে উঠল। সবাই সবার দিকে তাকাচ্ছে। আমি শুভ্র সামনে গিয়ে বললাম, শুভ্র তুমি আমাকে তুই করে বলছো কেন? শুভ্র পাল্টা প্রশ্ন করে বলল, তার আগে বল তুই আমার নাম ধরে বলছিস কেন? আরে আমি তোর বড় ভাই হই, তুই তো আমাকে শুভ্র ভাই বলিস। আমার মুখে কোনো কথা নেই। মামনি শুভ্র পাশে বসে বলল, শুভ্র তোর কি কিছু মনে নেই? শুভ্র চারপাশে তাকিয়ে বলল, কি মনে থাকবে? আমাকে হসপিটালে কেন নিয়ে এসেছ? মামনি ডক্টরের কাছে গেল। ডক্টরের কথা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। শুভ্র অনেক কিছু ভুলে গিয়েছে। ভাগ্য সহায় হলো না আমাদের। ডক্টর বলেছিল কিছু মনে থাকবে, কিছু ভুলে যাবে। শুভ্র বলেছিল ও সব ভুললেও আমাকে ভুলবে না। হ্যাঁ, শুভ্র আমাকে মনে রেখেছে, কিন্তু আমি যে ওর বউ সেটা ভুলে গিয়েছে। দৌড়ে হসপিটালের বাইরে চলে এলাম। আমার পিছনে ভাইয়াও এলো। ভাইয়াকে জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে দিলাম। অজান্তে পেটে এক হাত দিয়ে কেঁদে যাচ্ছি। চিৎকার করে খুব বলতে ইচ্ছে করছে, এরকম কেন হলো?
সেটাও আজকের দিন। আমি তো কত স্বপ্ন দেখলাম, ভেবেছিলাম শুভ্রকে সারপ্রাইজ দেব। আমার মনের আশাটা এভাবে কেন ভেঙে গেল? এখন আমি কি করব? শুভ্র তো আমাদের বিয়ের কথাই মনে নেই। তাহলে আমি ওকে কি করে বলবো যে আমি ওর সন্তানের মা হতে চলেছি? বললেই কি শুভ্র মেনে নেবে? আল্লাহ, এটা কেন করলে তুমি? কিন্তু কিছুই বলতে পারছি না। সব কথা যেন গলায় এসে দলা পাকিয়ে যাচ্ছে। চলবে।